আসসালামু আলাইকুম। লিডাইট ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছেন 76তম ব্যাচ। আজকে আপনাদের 10ম ক্লাস। তো আজকের ক্লাসের টপিক হচ্ছে, আজকে আমরা এসইওর ইন্ট্রোটা জানবো, টাইপস এন্ড ক্লাসিফিকেশন সম্পর্কে জানবো। তো তার আগে আমি হচ্ছে আপনাদের একটা নোটিশ দিতে চাচ্ছি। সেটা হচ্ছে, আমাদের মডিউলটা যেভাবে সাজানো হয়েছে, 10টা ক্লাস পরে গিয়ে হচ্ছে আমাদের মিড টার্ম এক্সাম হয়। তো সেই মডিউল অনুসারে আপনাদের মিড টার্ম এক্সাম হচ্ছে নেক্সট ক্লাসে। তো মিড টার্ম এক্সাম সম্পর্কে আমি পুরো ব্রিফিংটা দিব, সবাই কেয়ারফুলি শুনবেন। এরপর যদি কোনো প্রশ্ন থাকে সেটা আমাকে ক্লাস শেষে জিজ্ঞেস করবেন। তো আমাদের মিড টার্ম এক্সামটা জাস্ট হচ্ছে একটা সেলফ ইভালুয়েশন, একটা এক্সামের মতো। মানে এতদিন এই 10টা ক্লাসে আপনারা যা যা কিছু শিখেছেন সেটাকে জাস্ট একটু রিওয়াইন্ড করানো বা রিভিশন করানোর উদ্দেশ্যটাই হচ্ছে মিড টার্মের নেওয়ার উদ্দেশ্য। এছাড়া অনলাইন এক্সামের সাথে অনেকেই হয়তো বা আপনারা পরিচিত না, যে অনলাইনে এক্সাম কিরকম হয়। অনেকেই হয়তো আছেন এখানে অনলাইন এক্সাম দিয়েছেন, কিন্তু উম, আপনি হচ্ছে আহ, আবার অনেকেই আছেন যে অনলাইন এক্সামের সাথে পরিচিত না। তো এই কারণে হচ্ছে আমরা এই এক্সামটা অর্গানাইজ করি, যাতে করে একটা এক্সপিরিয়েন্স আপনাদের হয়ে যায়। তো এই এক্সামটার উপরে আপনাদের সার্টিফিকেট নির্ভর করবে না। ঠিক আছে, আপনাদের কোর্স শেষে কোর্স ফাইনাল একটা এক্সাম হবে। তো কোর্স ফাইনাল এক্সামের উপরে অনেকটা সার্টিফিকেট পাওয়া না পাওয়াটা নির্ভর করে। এছাড়া মিড টার্ম এক্সামটা হচ্ছে, আমি যেটা বললাম যে সেলফ ইভালুয়েশন, আপনারা নিজেকে নিজে হচ্ছে ইভালুয়েশন করবেন যে কতটা শিখতে পেরেছেন। এছাড়া হচ্ছে অনলাইন এক্সামের সাথে আমরা অনলাইন এক্সামটা এক্সপিরিয়েন্স করার জন্য হচ্ছে এক্সামটাতে অংশগ্রহণ করব। ঠিক আছে, তো আমি এক্সামের পুরো ব্রিফিংটা দিব, কেয়ারফুলি সবাই একটু শুনবেন। এরপরেও যদি কোনো প্রশ্ন থাকে আমাকে জিজ্ঞেস করবেন ক্লাস শেষে। নোট খাতা নিয়ে রাখেন, কোনো কোয়েশ্চেন থাকলে নোটে লিখে রাখেন। আমাদের এক্সামটা হচ্ছে 50 মার্কসের একটা এক্সাম, 50 মার্কসের একটা এক্সাম হবে। টাইম হচ্ছে 40 মিনিটস। এখানে 25টা থাকবে এমসিকিউ আর 5টা থাকবে শর্ট কোয়েশ্চেন। ঠিক আছে, 25টা এমসিকিউর জন্য 25 মার্কস, আর 5টা শর্ট কোয়েশ্চেনের জন্য ইচ কোয়েশ্চেনের জন্য 5 মার্কস করে, 5 5 25 মার্কস। তো ইন টোটাল হচ্ছে 50 মার্কসের একটা এক্সাম। পাশ করতে হলে আপনাকে অ্যাটলিস্ট 35 পেতে হবে। 35-এ হচ্ছে পাস মার্কস। ঠিক আছে, তো 50-এর মধ্যে আপনাকে 35 পেতে হবে পাশ করতে হলে। তো সিলেবাস হচ্ছে বিগত ক্লাসগুলোতে আমরা যা যা কিছু শিখেছি, এই 10টা ক্লাসে আমরা যা যা কিছু শিখেছি এগুলো একটু রিভিশন করবেন, বা ক্লাস ভিডিওগুলো আরেকবার একটু ভালো মতো দেখবেন। এছাড়া হচ্ছে ডিজিটাল মার্কেটিং নিয়ে প্রশ্ন থাকতে পারে, ফ্রিল্যান্সিং নিয়ে প্রশ্ন থাকতে পারে, অথবা টেকনোলজি নিয়ে হচ্ছে প্রশ্ন থাকতে পারে। এই হচ্ছে সিলেবাস। তো আপনারা একটু প্রিপারেশন নেন। আর এখানে আমি একটু বলে রাখি যে আপনারা যদি মনে করেন যে প্রিপারেশনের জন্য আপনাদের টাইম লাগবে, তো আজকে তো হচ্ছে কত কি থার্সডে, আপনাদের তো হচ্ছে নেক্সট সানডেতে ক্লাস। তো অলরেডি কিন্তু আপনারা দুদিন পাচ্ছেন, ফ্রাইডে স্যাটারডে পাচ্ছেন। এছাড়াও যদি মনে করেন যে প্রিপারেশনের জন্য আরো টাইম লাগবে, সেক্ষেত্রে আপনারা টিউসডেটা হচ্ছে ইয়ে করতে পারেন, পিক করতে পারেন এক্সাম দেওয়ার জন্য। তো যেদিন এক্সাম হবে সেদিন আর জুমে কোনো ক্লাস হবে না। ঠিক আছে, আমরা জুম ক্লাসে কোনো টপিক ক্লাস করব না। যেদিন এক্সাম হবে আপনাদের ফেসবুক গ্রুপে হচ্ছে আমি নোটিশ দিয়ে দিব। ফেসবুক গ্রুপে নোটিশ দিব হচ্ছে যে মানে পরীক্ষার লিঙ্কটা সহ। আচ্ছা, একটা মিনিট। ফেসবুক গ্রুপে যেভাবে আমি নোটিশ দেই সেভাবে নোটিশ দিব। ওই নোটিশের মধ্যে হচ্ছে আপনাদের মানে কোয়েশ্চেনের লিঙ্কটা থাকবে। ঠিক আছে, কোয়েশ্চেনের লিঙ্ক থাকবে। তো আপনারা ওই লিঙ্কে ক্লিক করবেন। তো এখানে আমি একটু বলি যে আপনাদের এক্সামটা সন্ধ্যা 7টা থেকে রাত 12টা।
ঠিক আছে, এই টাইমিং এর মধ্যে যার যার কনভেনিয়েন্ট টাইমে, মানে সন্ধ্যা 7টা থেকে রাত 12টা পর্যন্ত এই সময়টাতে ওই নোটিশটা আপনাদের গ্রুপে থাকবে, প্রশ্নের লিংক সহ নোটিশটা গ্রুপে থাকবে। আপনারা আপনাদের কনভেনিয়েন্ট টাইমে 40 মিনিট সময় হাতে রেখে এক্সামে এক্সামটা কমপ্লিট করবেন। যে যখন লিংকে ক্লিক করবেন তার টাইমিংটা তখন থেকে শুরু হবে। ঠিক আছে, উইদিন 40 মিনিটস আপনাকে এক্সামটা শেষ করতে হবে। তো সেদিন জুমে কোনো ক্লাস হবে না। ঠিক আছে, নোটিশের মধ্যে লিংক দেওয়া থাকবে, আপনারা সুবিধাজনক সময়ে হচ্ছে আপনারা লিংকে ক্লিক করে এক্সামটা কমপ্লিট করবেন। ঠিক আছে, তো এক্সামটা কমপ্লিট করার পর আপনারা যখন হচ্ছে সাবমিট করবেন, তখন সেখানে আরেকবার জানতে চাইবে যে অ্যানাদার সাবমিশন করবেন কিনা। ঠিক আছে, সবাই একটু ভালো মতো বুঝে রাখেন বিষয়গুলো। আমরা যখন কোয়েশ্চেনগুলো ইয়ে করে অ্যান্সার করে সাবমিট করব, তখন ওখানে আমাদেরকে আবার জানতে চাইবে যে অ্যানাদার সাবমিশন করতে চাই কিনা। তো সেকেন্ড টাইম আবার সাবমিট করার প্রয়োজন নাই। এটা একবার সাবমিট করলেই হচ্ছে সাবমিট হয়ে যায়। এরপর আপনারা ওখানে একটা ভিউ রেজাল্ট বা ভিউ স্কোর একটা অপশন পাবেন, সবাই কেয়ারফুলি কাইন্ডলি শুনবেন। ওখানে আপনারা কোয়েশ্চেন পেপারটা সাবমিট করার পর সেখানে ভিউ রেজাল্ট বা ভিউ স্কোর এরকম একটা অপশন পাবেন। তো ওখানে ক্লিক করার পর আপনারা এইমাত্র যে অ্যান্সার শিটটা জমা দিয়েছেন বা সাবমিট করেছেন সেটা আপনার সামনে আসবে। তো সেখানে যে 25টা এমসিকিউ আছে, ওই 25টা এমসিকিউর জন্য যে 25 মার্কস আছে, এটা আপনাদের যতগুলো সঠিক হয়েছে সেটা দেখাবে, যেটা ভুল হয়েছে বা ইনকারেক্ট হয়েছে সেটা ক্রস দেখাবে। তো আপনারা ওখান থেকে হচ্ছে আপনাদের মার্কসটা কাউন্ট করে নেবেন। ঠিক আছে, এমসিকিউতে কত পেয়েছেন সেটা কাউন্ট করে নেবেন। এরপর নিচের দিকে যে 5টা শর্ট কোয়েশ্চেন থাকবে, সেটার এক একটা কোয়েশ্চেনের জন্য তো 5 মার্কস করে। তো এখানে সবাই দেখবেন সবার শর্ট কোয়েশ্চেন গুলো হচ্ছে ইনকারেক্ট দেখাবে বা সবার গুলো ক্রস দেওয়া থাকবে, সবার। ঠিক আছে, আমি বলে রাখছি, এটা সবাই বুঝে রাখেন বিষয়টা। যে শর্ট কোয়েশ্চেনের অ্যান্সার গুলো আপনারা লিখবেন, ওখানে দেখা যাবে যে ম্যাক্সিমামেরই হচ্ছে যে কোনো কোয়েশ্চেনের অ্যান্সার হয়নি বা ইনকারেক্ট এরকম ক্রস দেওয়া থাকবে। তো এটার কারণটা আমি ব্যাখ্যা করছি, এটা একটু সবাই বুঝে রাখেন। এখানে বিষয়টা হচ্ছে যিনি কোয়েশ্চেনটা করেছেন সে যেভাবে অ্যান্সারটা হচ্ছে সেট করে দিয়েছে, হুবহু যদি ওই অ্যান্সারের মতো না হয়, যেহেতু এটা হচ্ছে মেশিন রিড করছে বা হচ্ছে কম্পিউটার রিড করছে, তো হুবহু যদি সে ওই অ্যান্সার শিটটার মতো অ্যান্সার গুলো না পায়, সেক্ষেত্রে সে এটাকে ভুল মনে করে বা ইনকারেক্ট মনে করে সে এটাকে কেটে দেয়, মানে ক্রস করে দেয়। তো এতে ঘাবড়ানোর কিছু নাই। এখানে বিষয় হচ্ছে যে এক একজনের লেখার স্টাইল এক এক রকম, তাই না? ধরেন শর্ট কোয়েশ্চেনের অ্যান্সার অ্যান্সার আপনি লিখেছেন, যেখানে হচ্ছে ক্যাপিটাল লেটার ইউজ করার কথা সেখানে আপনি স্মল লেটার ইউজ করেছেন, যেখানে কমা দেওয়ার কথা বা ফুল স্টপ দেওয়ার কথা বা হচ্ছে পাংচুয়েশন মার্কগুলো আপনি ঠিকভাবে দেননি। বা অনেকেই আছে, অনেকে লেখার স্টাইল এক এক রকম। যেমন কেউ হচ্ছে কোনো একটা পয়েন্ট পাশাপাশি লেখে, কেউ হচ্ছে উপর নিচে এভাবে সাজিয়ে লেখে, আবার কেউ আছে পয়েন্টগুলোকে 1 2 3 4 এভাবে লেখে, কেউ ABCD এভাবে লেখে। তাই না? তো এত প্যাটার্নের অ্যান্সার তো এখানে সেট করা সম্ভব না। তো সেক্ষেত্রে যিনি কোয়েশ্চেনটা করেছেন উনি যেভাবে অ্যান্সারটা সেট করে দিয়েছেন, হুবহু ওইটার মতো না পেলে, যেহেতু এটা মেশিন রিড করছে, সে এটা ইনকারেক্ট মনে করে এটাকে ক্রস দিয়ে দেয়। তো আপনারা ওই 5টা শর্ট কোয়েশ্চেনের অ্যান্সার গুলো, যদি আপনার অ্যান্সারটা সঠিক হয়, তো আমি আপাতত মিড টার্মের জন্য হচ্ছে আপনার এই যে পাংচুয়েশন মার্কসের ভুল বা ক্যাপিটালাইজেশন, যেটা হচ্ছে ক্যাপিটাল লেটার বা স্মল লেটারে লেখার কথা, এই ভুলগুলো, বা পাশাপাশি উপর নিচের জন্য, বা হচ্ছে ধরুন আচ্ছা স্পেলিং মিস্টেকও, জান অনেকে স্পেলিং মিস্টেকও করে, যে স্পেলিং মিস্টেক গুলো আমি হচ্ছে মিড টার্মে ওভারলুক করছি। ঠিক আছে, তো আপনি যদি মনে করেন আপনার অ্যান্সারটা সঠিক হয়েছে, এই যে যে কারণগুলো আমি বললাম এই কারণগুলোর জন্য আপনার অ্যান্সারগুলো কেটে দিয়েছে, তো আপনারা ওই মার্কসটাও
এখন মিড টার্মে কাউন্ট করে নেবেন। ঠিক আছে, এক একটা কোয়েশ্চেনের জন্য 5 মার্কস করে। তো ইন টোটাল এমসিকিউর 25টার মধ্যে যেই কয়টা আপনার সঠিক হয়েছে সেটা, প্লাস যেই 5টা শর্ট কোয়েশ্চেনের অ্যান্সার আপনি লিখেছেন যেভাবে আমি এখন ব্রিফিংটা দিলাম, সেখান থেকে যতগুলো হয়েছে ওই টোটাল মার্কসটা আপনি কাউন্ট করে নেবেন। তো তো আপনি দেখতে পাবেন যে 50-র মতো আপনি কত পেয়েছেন। তো 35 পেতে হবে অ্যাটলিস্ট। হ্যাঁ, 35 পেলে হচ্ছে আপনি পাশ করবেন। তো মিড টার্মের এক্সামের রেজাল্ট হচ্ছে আমি দেখবো না বা আমি দিব না। ঠিক আছে, আমি চেক করব না, কারো কপি আমি চেক করব না। আপনারা নিজেদের কপি নিজেরা চেক করবেন। আর এটা আমি তো একটু আগেই বললাম, এটা হচ্ছে একটু সেলফ ইভালুয়েশনের মতো। নিজেকে নিজে মূল্যায়ন করবেন, নিজে কতটুকু শিখতে পারলেন সেটা হচ্ছে নিজেকে যাচাই করবেন। ঠিক আছে। তো সবাই অ্যাটলিস্ট ট্রাই করবেন এক্সামটাতে হচ্ছে বসার জন্য। একটা ভালো একটা এক্সপিরিয়েন্স হবে, পাশ ফেল পরে দেখা যাবে। কিন্তু যাদের অনলাইন এক্সামের সাথে হচ্ছে পরিচয় নেই, আপনাদের ভালো একটা এক্সপিরিয়েন্স হবে। ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়। তো সিলেবাস কিন্তু আমি বলেছি, রেকর্ড করা আছে, তারপরেও বলছি আপনাদের এই বিগত 10টা ক্লাসে যা যা কিছু শেখানো হয়েছে এগুলো রিভিশন করবেন বা ক্লাস ভিডিওগুলো আরেকবার দেখে নেবেন। পাশাপাশি ডিজিটাল মার্কেটিং নিয়ে কোয়েশ্চেন থাকতে পারে, ফ্রিল্যান্সিং নিয়ে প্রশ্ন থাকতে পারে, আহ এছাড়া হচ্ছে টেকনোলজি নিয়ে প্রশ্ন থাকতে পারে। ঠিক আছে, তো এই বিষয়গুলো হচ্ছে সবাই একটু স্টাডি করবেন। না, প্রিভিয়াস কোনো স্যাম্পল দেওয়া যাবে না। প্রিভিয়াস কোনো স্যাম্পলই নাই আমার কাছে। এখানে আমাদের কোয়েশ্চেন ব্যাংক থাকে, আসার স্যার কোয়েশ্চেন করে। তো স্যারের কাছ থেকে হচ্ছে আমরা শুধুমাত্র কোয়েশ্চেনের লিঙ্কটা নিয়ে নেই। তো যেভাবে ব্রিফিং দিলাম, ক্লাস ভিডিওটা ভালো মতো দেখে নেবেন। যারা একটু লেটে জয়েন হয়েছেন অবশ্যই ক্লাস ভিডিওটা শুরুর দিকে দেখে নেবেন। তাহলে এক্সামের পুরো ব্রিফিংটা পেয়ে যাবেন আপনারা। আচ্ছা, তো আপনারা কবে এক্সামটা দিতে চান সেটা আমাকে জানাবেন। আর একটা বিষয় হচ্ছে মিড টার্ম এক্সাম বেশি টাইম তো লাগে না আপনাদের। যদি সম্ভব হয় রোববার দিন দিয়ে দেন। হ্যাঁ, প্রশ্ন ইংলিশে হবে, অ্যান্সারও ইংলিশে লিখতে হবে। ঠিক আছে। আর যদি মনে করেন যে প্রিপারেশনের জন্য আপনাদের টাইম লাগবে, সেক্ষেত্রে আপনারা হচ্ছে টিউসডে বা মঙ্গলবারটাকে হচ্ছে পিক করতে পারেন। তো মিড টার্মের আগে আর কোনো টপিক দেখানো হবে না। ঠিক আছে, যতদিন না মিড টার্ম এক্সাম হবে ততদিন কোনো টপিক দেখানো হবে না কাউকে। মিড টার্ম এক্সামের শেষে ইনশাল্লাহ আমরা আবার হচ্ছে টপিক দেখাবো। আচ্ছা, সবাই একটু জানান। না না, শর্ট কোয়েশ্চেন ন্যারেটিভ না, শর্ট কোয়েশ্চেন বলতে খুবই শর্ট। এখানে জাস্ট টু দা পয়েন্টে অ্যান্সার করবেন। এখানে যতটুকু জানতে চেয়েছে অতটুকু লিখলেই হবে। ঠিক আছে, 5 মার্কসের জন্য যে আপনাকে অনেক বড় করে লিখতে হবে এরকম কোনো কিছু না। একটু জানান ইয়েস্টারডে আবার কবে? ইসমাইল ভাই, ইয়েস্টারডে আবার কিভাবে এক্সাম দিবেন? না না, ডাটা এন্ট্রির কিছু খুঁজতে হবে না। আচ্ছা, সবাই একটু দ্রুত জানিয়ে দেন, তাহলে মেজরিটি যে ডিসিশনটা নিবে আমরা আহ, সেটাই হচ্ছে আমাদের কাছে গ্রহণযোগ্য হবে। আচ্ছা, ম্যাক্সিমাম মনে হয় মঙ্গলবারের কথাই বললেন। সোহেল ভাই, একটু না, অনেক কথা বলবো, ক্লাস শেষে অনেক কথা বলবো। ঠিক আছে, এখন যেটা বলছি সেটা করেন। কোন দিন এক্সাম দিবেন সেটা জানান।
আপু, ইংলিশে দুর্বল হয়ে বসে থাকলে তো হবে না, ইংলিশে সবল হতে হবে না। এই সেক্টরে কাজ করতে আসলে তো আমাদেরকে দুর্বলতা কাটাতে হবে আপু। আপনার কথা তো রাখবো না, সবাই যেটা বলবে সেটা, মেজরিটি যে ডিসিশনটা নিবে সেটা হবে। আচ্ছা, পুজো কবে থেকে? পুজোর ছুটি হয়ে যাবে নাকি ইনস্টিটিউট? উম, আজকে 3 তারিখ। আজকে কি বার? বৃহস্পতি। আচ্ছা, আমার মনে হয় ম্যাক্সিমামই আপনারা ইয়েতে চাচ্ছেন, আহ হচ্ছে টিউসডেতে চাচ্ছেন, মঙ্গলবার। ঠিক আছে, তাহলে মঙ্গলবারেই আমরা ইনশাল্লাহ এক্সামটা দিব, তাহলে কিন্তু রোববারে কিন্তু কোনো ক্লাস থাকবে না। ঠিক আছে, রোববারে কিন্তু কোনো ক্লাস হবে না, মিড টার্ম এক্সামের আগে কোনো ক্লাস হবে না, এক্সাম শেষ হবে দেন হচ্ছে আমরা আবার নতুন টপিক নিয়ে ফিরবো ইনশাল্লাহ। ঠিক আছে। ঠিক আছে, আমি গ্রুপে নোটিশ দিয়ে দিব মঙ্গলবার। মঙ্গলবার সন্ধ্যা 7টা থেকে লিংক হচ্ছে, না সন্ধ্যা 7টা দিলে আবার বেশি ঝামেলা করেন আপনারা, রাত 9টা থেকেই দিব। রাত 9টা থেকে রাত 12টা পর্যন্ত হচ্ছে কোয়েশ্চেন লিংকটা গ্রুপে থাকবে। ঠিক আছে, এই 9টা থেকে 12টার মধ্যে যে কোনো টাইমে 40 মিনিট সময় হাতে রেখে আপনারা এক্সামটা কমপ্লিট করবেন। ঠিক আছে, 9টা বাজার 5 মিনিট আগে আমি লিংকটা ইনশাল্লাহ গ্রুপে দিয়ে দিব। আচ্ছা। ঠিক আছে, 9টা থেকেই দিব। 9টা থেকে 12টা পর্যন্ত নোটিশটা থাকবে, আপনারা টাইম মতো দিয়ে নিন। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আমরা ক্লাসে ফিরি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা ঠিক আছে, এবার ক্লাসে মনোযোগী হই। তো আজকের ক্লাসের টপিক হচ্ছে, আজকে আমরা এসইওর ইন্ট্রোটা জানবো, টাইপস এন্ড ক্লাসিফিকেশন সম্পর্কে জানবো। তো আজকের ক্লাসটা মূলত হচ্ছে একটা থিওরেটিক্যাল ক্লাস হবে। তো আজকে আমি অনেক বকবক করব, আমার বকবক আপনারা শুনবেন। আর হচ্ছে তবে একটা বিষয় হচ্ছে, আজকের ক্লাসটা ইম্পর্টেন্ট এর জন্য, আপনাদের মিড টার্মের অনেক কোয়েশ্চেন আজকের ক্লাসের উপর বেস করে হতে পারে। ঠিক আছে, তো আশা করি সবাই মনোযোগী হবেন। আমি একটু স্ক্রিনটা শেয়ার করি। তো আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে, আজকে এসইও সম্পর্কে জানবো। এসইও এর পূর্ণরূপ হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন শব্দের মানেটা কি? আমরা তো বিভিন্ন ধরনের সার্চ ইঞ্জিন ব্যবহার করি, তাই না? আমরা গুগল ব্যবহার করি, বিং ব্যবহার করি, ইয়াহু ব্যবহার করি। এছাড়া আমরা ইউটিউবেও অনেক কিছু সার্চ করি, এটাও একটা সোশ্যাল মিডিয়া সাইটের পাশাপাশি এটাও একটা সার্চ ইঞ্জিন হিসেবে কাজ করে। তো এটাকে যদি আমরা একটু গুছিয়ে বলি, তো এসইওটা হচ্ছে, ধরুন আপনি কি করলেন, আপনার নিজের জন্য বা আপনার ক্লায়েন্টের জন্য একটা ওয়েবসাইট তৈরি করলেন। এই ওয়েবসাইট তৈরি করে কি করলেন, আপনি এটাকে পাবলিশ করার পর যখন কোনো নির্দিষ্ট কিওয়ার্ড লিখে কোনো সার্চার যখন সার্চ ইঞ্জিনে সার্চ করবে, সার্চ করার পর ওই নির্দিষ্ট কিওয়ার্ডের যখন আপনার ওয়েবসাইটটা হচ্ছে সার্চ রেজাল্ট পেজেসের ফার্স্ট পেজে আসবে বা টপে আসবে বা টপে শো করবে, এই যে প্রসেসটা, এই প্রসেসটাকে মূলত বলা হয় সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, যে প্রসেসের মাধ্যমে হচ্ছে
এত এত ওয়েবসাইটের মধ্যে আপনার ওয়েবসাইটটাই হচ্ছে সার্চ ইঞ্জিন রেজাল্টে শো করছে, বা কোনো ইউজার যখন সার্চ করছে তখন তার সামনে যাচ্ছে। ঠিক আছে, এটাকেই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বলে। তো আমরা একটু দেখি কি কি সার্চ ইঞ্জিন আছে। তো আমরা তো গুগল অনেক বেশি ব্যবহার করি, বিং ব্যবহার করি। এছাড়াও অনেক সার্চ ইঞ্জিন আছে, আবার কোনো কোনো দেশ আছে যারা কিনা তাদের নিজস্ব সার্চ ইঞ্জিন ব্যবহার করে। ঠিক আছে, যেমন গুগল, ইয়াহু এগুলো ব্যবহার না করে ওদের নিজস্ব সার্চ ইঞ্জিন ব্যবহার করে। তো আমি এখানে কিছু সার্চ ইঞ্জিনের নাম আপনাদেরকে বলছি। এছাড়াও আরো অনেক সার্চ ইঞ্জিন আছে, আপনারা একটু সার্চ করলে পেয়ে যাবেন, গুগলে যদি একটু পড়াশোনা করেন তাহলে পেয়ে যাবেন। যেমন এখানে আছে হচ্ছে গুগল তো জানি আমরা, ইয়াহু আছে, বাইজু আছে, বিং, আস্ক, ডাকডাকগো, ডগপাইল, ইয়ান্ডেক্স, আউল, ইউকোশিয়া, তারপর ওলফার্ম, আলফা, এরকম বিভিন্ন রকমের সার্চ ইঞ্জিন আছে। তো সার্চ ইঞ্জিনটা কিভাবে কাজ করে? সার্চ ইঞ্জিনটা মূলত তিনটা ধাপে কাজ করে। এক নাম্বার হচ্ছে ক্রলিং, দুই নাম্বার হচ্ছে ইন্ডেক্সিং, তিন নাম্বার হচ্ছে র্যাঙ্কিং। ঠিক আছে, এই তিনটা ধাপে হচ্ছে সার্চ ইঞ্জিনটা কাজ করে। তো আমরা একটু বিস্তারিতভাবে জানি যে ক্রলিংটা কি, ইন্ডেক্সিংটা কি, বা র্যাঙ্কিংটা কি, সেটা একটু জানি। তো এভাবে হচ্ছে মূলত সার্চ ইঞ্জিনটা কাজ করে। এখানে একটা ইমেজ দেওয়া আছে, তো এটা একটু দেখেন আপনারা। আচ্ছা, তো এখানে কি বলছে দেখেন, যে ধরুন আপনি কি করলেন, একটা ওয়েবসাইট পাবলিশ করলেন। হ্যাঁ, একটা ওয়েবসাইট পাবলিশ করলেন। তো পাবলিশ করার পর এটা জাস্ট ইমাজিন করা হয়, এটা রিয়েল লাইফে কিন্তু এটার কোনো এক্সিস্টেন্স নাই। এই যে আপনারা একটা স্পাইডার দেখতে পাচ্ছেন না, স্ক্রিনে ছবিটাতে একটা স্পাইডার দেখা যাচ্ছে না, এটাকে বলা হয় বোট, মানে রোবটের সংক্ষিপ্ত রূপ বোট। তো এটা ইমাজিন করা হয় যখন আমরা কোনো একটা ওয়েবসাইট বা কোনো একটা কন্টেন্ট লিখে যখন হচ্ছে সার্চ ইঞ্জিনে পাবলিশ করি, তখন এটা ইমাজিন করা হয় যে সার্চ ইঞ্জিন থেকে এই বোর্ডটা বেরিয়ে আসে। বেরিয়ে এসে সে কি করে, আমাদের ওই কন্টেন্টের উপরে বা ওই ওয়েবসাইটের উপরে হচ্ছে এটা ক্রল করে। তো এই যে ফার্স্ট ধাপে আমরা বলেছিলাম না যে ক্রলিং, এখানে বলেছিলাম না ক্রলিং, তো এই ক্রলিংটাই হয় একদম প্রথম ধাপে। যখন আমরা ওয়েবসাইটটা পাবলিশ করি তখন এই স্পাইডারটা কি করে, আমাদের এই কন্টেন্টের উপর দিয়ে ক্রল করে যায়। তো ক্রল করার উদ্দেশ্যটা কি? এরপর দ্বিতীয় ধাপে এসে যখন দেখবেন যে ইন্ডেক্সিং, সে ক্রল করে, প্রথম ধাপে ক্রল করে কিছু ইনফরমেশন সে কালেক্ট করে। যেমন আমরা এখানে কি ধরনের টাইটেল ব্যবহার করেছি, কি ধরনের ইমেজ ব্যবহার করেছি, কি ধরনের কিওয়ার্ড গুলো লিখে হচ্ছে আমরা এই কন্টেন্টটা পাবলিশ করেছি, এই সমস্ত কিছু কি করে, আহ, সে ক্রল করে বুঝে দ্বিতীয় ধাপে এসে এটাকে ইন্ডেক্স করে। তো ইন্ডেক্সিং এর মানেটা কি? ধরুন আপনি হচ্ছে একটা ওয়েবসাইট তৈরি করছেন যেটা কিনা ফ্যাশন রেলিভেন্ট ওয়েবসাইট, বা ক্লথিং ব্র্যান্ড নিয়ে আপনি একটা ওয়েবসাইট তৈরি করেছেন। তো ফ্যাশন রেলিভেন্ট বা ক্লথিং ব্র্যান্ড রেলিভেন্ট যে ওয়েবসাইটগুলো আছে, সেগুলোর মধ্যে সে কি করে, এটাকে ইন্ডেক্স করে ফেলে বা আলাদা করে ফেলে বা ক্যাটাগরাইজ করে ফেলে। বা আপনি একটা কন্টেন্ট পাবলিশ করলেন যেটা কিনা ফুড রেলিভেন্ট কোনো কিছু নিয়ে লিখছেন, বা ফুড রিভিউ এই টাইপের কিছু একটা লিখছেন, তখন সে কি করে, আলাদাভাবে সেটাকে ইন্ডেক্স করে। ফুড রেলিভেন্ট যেই ওয়েবসাইটগুলো আছে ওখানে সে ইন্ডেক্স করে। ঠিক আছে, তো এইভাবে দ্বিতীয় ধাপে এসে সে কি করে, ক্যাটাগরি অনুযায়ী ভাগ করে ফেলে যে কোনটা কোন কন্টেন্ট, কোনটা কোন ধরনের ওয়েবসাইট, এইভাবে দ্বিতীয় ধাপে এসে সে ইন্ডেক্স করে। এরপর তৃতীয় ধাপে এসে সে কি করে, তৃতীয় ধাপে এসে সে যে ইনফরমেশন গুলো কালেক্ট করলো, ইন্ডেক্স করলো, এরপর তিন নাম্বারে এসে সে এটাকে কি করে, র্যাঙ্ক করায়। তো ওই যে কিওয়ার্ড গুলো আপনি টাইটেলে ব্যবহার করেছেন, মেটা ডাটা দিয়েছেন, তারপর হচ্ছে আপনি যে ইমেজ ব্যবহার করেছেন, তারপর এই সমস্ত কিছুগুলোকে সে হচ্ছে বুঝে নিয়ে সেটাকে র্যাঙ্ক করাতে সাহায্য করে। তো যখন কোনো সার্চার কোনো একটা নির্দিষ্ট কিওয়ার্ড লিখে সার্চ করে, সার্চ করার পর ওই ওয়েবসাইটটা তখন কি করে, ওই কিওয়ার্ডে সেটা হচ্ছে র্যাঙ্ক করে। ঠিক আছে, তো এইভাবেই মূলত সার্চ ইঞ্জিনটা কাজ করে। তো আমরা একটু দেখে নেই যে এসইওর টাইপস বা ক্লাসিফিকেশন গুলো আমরা একটু দেখি। এসইও কে বিভিন্ন টাইপসে বা বিভিন্ন ভাবে হচ্ছে
ক্লাসিফিকেশন করা হয়েছে বা ক্লাসিফাই করা হয়েছে। তো আমরা এতগুলো এখন জানার প্রয়োজন নাই, আমাদের জন্য যেটা এখন প্রয়োজন আমরা ততটুকু আগে শিখি। তো ইথিক্যালি বা বাই ইথিক্স এসইও কে হচ্ছে চার ভাগে ভাগ করা হয়েছে। ঠিক আছে, একটু সবাই মনোযোগ দিয়ে শুনবেন আমি কি বলছি। মানে ইথিক্সের দিক থেকে বা নৈতিকতার দিক থেকে এসইও কে হচ্ছে চার ভাগে ভাগ করা হয়েছে। এক নাম্বার হচ্ছে হোয়াইট হ্যাট এসইও, দুই নাম্বার হচ্ছে ব্ল্যাক হ্যাট এসইও, তিন নাম্বার গ্রে হ্যাট এসইও, আর চার নাম্বার হচ্ছে নেগেটিভ হ্যাট এসইও। তো শুরুতে জেনে নেই হোয়াইট হ্যাট এসইওটা কি। হোয়াইট হ্যাট এসইওটা হচ্ছে এসইওর মধ্যে সবচাইতে ভালো একটা টেকনিক হচ্ছে হোয়াইট হ্যাট এসইও। হোয়াইট হ্যাট এসইও কি করে, গুগল যা কিছু রিকমেন্ড করে বা একটা সার্চ ইঞ্জিন যা কিছু রিকমেন্ড করে একটা ওয়েবসাইটকে র্যাঙ্ক করানোর জন্য, এটা এই এসইও টেকনিকটা হচ্ছে তাকে সাহায্য করে। তো এখানে কি বলছে দেখেন, যে ইট ডাজন্ট take too much to know that white hat SEO is the best and inarguably the tightest way to conduct SEO। মানে এটাতে কোনো ডাউট নাই যে হোয়াইট হ্যাট এসইওটা হচ্ছে সবচাইতে ভালো, দ্য বেস্ট অ্যান্ড ইনআর্গুয়েবলি দ্য tightest way to conduct SEO. This is a massive part of SEO and has to do with everything that helps your website rank without getting in trouble with SERPs। ঠিক আছে, that's why all companies practice white hat SEO to raise their rank of their website in search results। আচ্ছা, এটা কি করে, আপনার যে ওয়েবসাইটটা আছে এটাকে র্যাঙ্ক করাতে সাহায্য করে উইদাউট গেটিং ইন ট্রাভেল উইথ সার্ভস। আচ্ছা, এখানে একটা টার্ম দেখেন আপনারা, SERPs, সার্ভস এর পূর্ণ রূপ হচ্ছে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজেস। নিপা সাহা, আঁকাবুকি বন্ধ করেন। ঠিক আছে, এটার অ্যাব্রিভিয়েশন, না, অ্যাব্রিভিয়েশন হচ্ছে সার্ভস, আর এটার ইলাবোরেশনটা হচ্ছে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজেস। এই যে আমরা যখন কোনো কিছু লিখে সার্চ করি এখানে অনেকগুলো পেজ আসে না, এগুলোকেই বলা হয় সার্ভস। তো এখানে কি বলছে যে হোয়াইট হ্যাট টেকনিক আর গুগলস রিকমেন্ডেড অ্যাপ্রোচ টু র্যাঙ্কিং এনি ওয়েব পেজ অর ওয়েবসাইট। বাই ডুইং দিস ইউ আর গেটিং অন গুগলস গুড বুকস। ইট হেল্পস ইউ টু বেটার প্রমোট ইউর বিজনেস অনলাইন উইদাউট এনি ফর্ম অফ নেগেটিভিটি। আচ্ছা, তো এটা কি, এটা হচ্ছে গুগল রিকমেন্ডেড অ্যাপ্রোচ। ঠিক আছে, গুগল যা কিছু রিকমেন্ড করে যে এভাবে এভাবে করলে তোমার ওয়েবসাইটটা বা ওয়েব পেজটা র্যাঙ্ক করবে। ঠিক আছে, এই যে রুলস গুলো গুগল তৈরি করে দিয়ে গেছে এই রুলস গুলো ফলো করা হয়, ফলো করে যেই এসইওটা করা হয় সেটাকেই হোয়াইট হ্যাট এসইও বলা হয়। আচ্ছা, আমি একটু স্ক্রিনটা একটু ক্লিন করে নিই। সাম হোয়াইট হ্যাট এসইও টেকনিক্স ইনক্লুড, মানে কি কি হোয়াইট হ্যাট এসইও টেকনিকের মধ্যে ইনক্লুডেড। এক নাম্বার হচ্ছে পাবলিশিং দ্য হাইয়েস্ট কোয়ালিটি টেক্সট কন্টেন্ট অন ইউর ওয়েবসাইট। এখন আপনি লো কোয়ালিটির হচ্ছে টেক্সট কন্টেন্ট দিলেন আপনার ওয়েবসাইটে, তাহলে সেটা কি র্যাঙ্ক করবে? নিশ্চয়ই না। আপনি যেটাকে র্যাঙ্ক করাতে চাচ্ছেন সেটা কি হতে হবে, হাইয়েস্ট কোয়ালিটি টেক্সট কন্টেন্ট হতে হবে। ঠিক আছে, তো এটা হোয়াইট হ্যাট এসইও টেকনিকের মধ্যে পড়ে। তারপর হচ্ছে ক্রিয়েটিং এ ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস, মানে আপনার ওয়েবসাইটটাকে যেন যারা ইউজার আছে এরা খুব সহজে হচ্ছে এক্সেস করতে পারে বা নেভিগেট করতে পারে। এই কারণে আপনাকে কি করতে হবে, এটাকে ইউজার ফ্রেন্ডলি করে তুলতে হবে। ঠিক আছে, ইউজার ফ্রেন্ডলি ওয়েবসাইট তৈরি করতে হবে। শেয়ারিং ইউর পেজ লিঙ্ক অন সোশ্যাল মিডিয়া, বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া সাইটে হচ্ছে আপনি আপনার পেজের লিঙ্কটাকে শেয়ার করবেন বেশি করে, মানে অনেক বেশি ট্রাফিক জেনারেট করার জন্য বা ট্রাফিক গেইন করার জন্য। এরপর হচ্ছে অপটিমাইজিং এসটিএমএল। তো এই বিষয়গুলো হচ্ছে কি হোয়াইট হ্যাট অ্যাসিও টেকনিকের মধ্যে পড়ে। আচ্ছা, তো এখানে লাস্টে কি বলছে, হোয়াইট হ্যাট এসইও is no doubt the best SEO tactic to follow. It is time consuming, but it will help Google to consider your website as one that follows all the stated guidelines and rules. আচ্ছা, আপনি যদি হোয়াইট হ্যাট এসইও টেকনিক ফলো করে আপনার ওয়েবসাইটকে র্যাঙ্ক করাতে চান আপনার কিন্তু অনেক সময় লাগবে।
মানে অনেক সময় বলতে 5 থেকে 6 মাস টাইম লাগে একটা ওয়েবসাইট কে আপনি যদি ঠিকঠাক মতো গুগল যা কিছু রিকমেন্ড করে সব গাইডলাইন ফলো করে যদি আপনি র্যাঙ্ক করাতে চান, তো এটা একটু টাইম কনজিউমিং হয়, কিন্তু এটা থেকে আপনি লং টার্মে বেনিফিট পাবেন। গুগল যখন দেখবে যে আপনি সব গাইডলাইন ফলো করছেন, সব রুলস ফলো করছেন, তখন তখন গুগল বা একটা সার্চ ইঞ্জিন অটোমেটিক্যালি আপনার ওয়েবসাইটটাকে হচ্ছে র্যাঙ্ক করাতে সাহায্য করবে। এরপর 2 নম্বরে হচ্ছে ব্ল্যাক হ্যাট এসইও। ব্ল্যাক হ্যাট এসইওটা হচ্ছে হোয়াইট হ্যাট এসইওর জাস্ট অপোজিট একটা এসইও টেকনিক। হোয়াইট হ্যাট এসইওতে কি করে, গুগল যা কিছু রিকমেন্ড করে সব রুলস ফলো করে। আর ব্ল্যাক হ্যাট হচ্ছে তার উল্টোটা, গুগল যা কিছু রিকমেন্ড করে তার কোনো কিছুই সে ফলো করে না। ঠিক আছে? তো এখানে কি বলছে দেখেন, ব্ল্যাক হ্যাট এসইও ইজ ইউজ টু গেট results faster. Also, it is faster way to get your site deleted from Google server. Black hat SEO techniques are all about the manipulation and exploitation of Google's algorithms. আচ্ছা, ব্ল্যাক হ্যাট এসইওটা কি? ব্ল্যাক হ্যাট এসইও ইজ ইউজ টু গেট রেজাল্টস ফাস্টার। ব্ল্যাক হ্যাট এসইওটাতে আপনি কি করবেন, খুব দ্রুত হচ্ছে রেজাল্ট পাবেন। আবার খুব দ্রুত কি হবে, আপনার এই সাইটটা গুগল সার্ভার থেকে ডিলিট হয়ে যাবে। ঠিক আছে? যখন গুগল বুঝতে পারবে যে গুগলের যে স্বাভাবিক যে অ্যালগোরিদমটা আছে বা কাজের ধরনটা আছে, সেটাকে আপনি ম্যানিপুলেট করছেন বা এক্সপ্লয়েট করছেন, তখন গুগল কি করবে, বুঝতে পেরে আপনার এই সাইটটা পুরোপুরি ডিলিট করে দিবে গুগল সার্ভার থেকে। ঠিক আছে? তো এই কাজটা করা যাবে না। ব্ল্যাক হ্যাট এসইও করলে খুব সহজেই হচ্ছে আপনি রেজাল্টটা পাবেন, কিন্তু এটা আবার খুব সহজেই কি হবে, আপনার এই সার্ভারটাই ডিলিট হয়ে যাবে। You will rank faster, but only for a shorter period, as Google begins to notice that your page may not be serving the purpose that it is meant for, but gets the bulk of the clicks. আচ্ছা, আপনি র্যাঙ্ক করবেন কিন্তু কত সময়ের জন্য? একদম শর্টার পিরিয়ডের জন্য। গুগল যখন দেখবে যে আপনার এই পেজে বা ওয়েবসাইটে অনেক বেশি ক্লিক আসছে, ক্লিক মানে কি, ক্লিক মানেই তো হচ্ছে ভিজিটর যাওয়া, তাই না? একটা ওয়েবসাইটে যখন আমরা ওয়েবসাইটের লিঙ্কে আমরা ক্লিক করি, তখন কি হয়, ওই ওয়েবসাইটের হচ্ছে ট্রাফিক পায় বা হচ্ছে ওয়েবসাইটের হচ্ছে ভিজিটর বাড়ে। তো গুগল যখন নোটিস করছে যে আপনার অনেক বেশি ক্লিক আসছে, কিন্তু আপনার এই পেজে খুব বেশি ভিজিটররা হচ্ছে স্টে করছে না, বা যেই উদ্দেশ্যে যে পারপাসে ওরা হচ্ছে আপনার সাইটটা ভিজিট করছে আপনি সেটা সার্ভ করতে পারছেন না, তো সেক্ষেত্রে গুগল বুঝতে পারবে যে আপনি নিশ্চয়ই ব্ল্যাক হ্যাট এসইও টেকনিক হচ্ছে ফলো করেছেন। তখন সে কি করবে, আপনার এই সাইটটা ডিলিট করে দিবে। তো আমরা একটু দেখে নেই যে কি কি হচ্ছে ব্ল্যাক হ্যাট অ্যাসিড টেকনিকের মধ্যে ইনক্লুডেড। 1 নম্বর হচ্ছে লিঙ্ক স্প্যামিং, মানে একটা লিঙ্কে অনেক বেশি শেয়ার করা, এটাকে লিঙ্ক স্প্যামিং বলা হয়। তো এটা করা যাবে না, এটা ব্ল্যাক হ্যাট এসইওর মধ্যে পড়ে। এরপর হচ্ছে কিওয়ার্ড স্টাফিং, অনেক বেশি কিওয়ার্ড আপনি করে দিয়েছেন, তারপর ওভার অপটিমাইজ এইচটিএমএল ট্যাগস এন্ড হেডিংস, আপনি খুব বেশি অপটিমাইজ করে নিয়েছেন, অনেক বেশি পিকচার ব্যবহার করেছেন, অনেক বেশি টেক্সট আর লিঙ্ক আপনি হাইড করেছেন, তারপর ব্যাকলিংক বাই করতেছেন, অন্যের কন্টেন্ট কপি করে হচ্ছে আপনি পাবলিশ করছেন। এই কাজগুলো হচ্ছে ব্ল্যাক হ্যাট এসইওর মধ্যে পড়ে। এই কাজগুলো অবশ্যই করা যাবে না যদি আপনার ওয়েবসাইটের র্যাঙ্ক আপনি ধরে রাখতে চান। আমার নেট ড্রপ করেছিল, এখানে আমাদের এখানে ঝড় শুরু হয়েছে, বৃষ্টি হচ্ছে আবার, ঝড়ও, ঝড় হচ্ছে মনে হয়। আচ্ছা, আমার কথা এখন শুনতে পাচ্ছেন? আমার এখানে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, ঠিক আছে, বাইরে অনেক বজ্রপাত হচ্ছে, এই কারণে নেট প্রবলেম ফেস করছি। আমাকে শুনতে পাচ্ছেন কি না একটু জানান।
আমাকে শুনতে পাচ্ছেন কি না? শুনতে পাচ্ছেন আমাকে? আচ্ছা, আমি যদি ডিসকানেক্টেড হয়ে যাই, হ্যাঁ, 10-15-10 মিনিটের মধ্যে যদি ব্যাক না করি, তাহলে আপনারা ক্লাস থেকে লিভ নিয়ে নেবেন। ঠিক আছে? আ- আজকের ক্লাসটা যদি হচ্ছে আমি সম্পূর্ণটা না দেখাতে পারি, তাহলে নেক্সট সানডেতে ইনশাল্লাহ এটা শেষ করব। বোঝা গেছে আমি কি বলেছি? আমার এখানে ওয়েদার খারাপ, লোডশেডিং বা হচ্ছে আমি যদি ডিসকানেক্টেড হয়ে যাই, আমার জন্য 10 মিনিট ওয়েট করবেন। 10 মিনিটের মধ্যে আমি ব্যাক না করলে আপনারা সবাই লিভ নিয়ে নেবেন। একটু দ্রুত আমাকে কনফার্ম করেন। আচ্ছা, ঠিক আছে। তাহলে রোববার দিন আমি হচ্ছে শেষ করে দিব, যদি কোনো কারণে আজকে শেষ না করতে পারি। আচ্ছা, এরপর 3 নাম্বারে হচ্ছে গ্রে হেয়ার এসইও। তো আপনাদের এত বিশদভাবে আসলে এই বসে বসে এই ডেফিনেশন গুলো কিন্তু ইয়ে করতে হবে না, মেমোরাইজ করতে হবে না। আপনারা জাস্ট নামগুলো বুঝে রাখেন আর কোনটা কি ধরনের এসইও সেটা বুঝে রাখেন। ঠিক আছে? এগুলো কাউকে মুখস্থ করতে হবে না বা মেমোরাইজ করতে হবে না। শুধু হচ্ছে টু দা পয়েন্টে হচ্ছে, যদি কোয়েশ্চেনে এরকম আসে যে আপনাদের ইথিক্যালি বা বাই এথিক্স হচ্ছে এসইওর ক্লাসিফিকেশন বা টাইপসটা জানতে চায়, আপনারা সিম্পলি লিখবেন যে 4 টাইপস। তারপর নামগুলো যদি জানতে চাই, ব্ল্যাক হ্যাট এসইও, হোয়াইট হ্যাট এসইও, গ্রে হ্যাট এসইও আর হচ্ছে নেগেটিভ হ্যাট এসইও। ঠিক আছে? এভাবে জাস্ট শুধু নামটা লিখে দিবেন, পুরো হচ্ছে ডেফিনেশন লিখতে হবে না। তো গ্রে হ্যাট এসইওটা কি? গ্রে হ্যাট এসইওটা হচ্ছে হোয়াইট হ্যাট এসইও আর ব্ল্যাক হ্যাট এসইও দুটোর সংমিশ্রণ। ঠিক আছে? এখানে নৈতিকতার কিছু বিষয়ও থাকে, আবার অনৈতিক অনৈতিক কিছু বিষয়ও হচ্ছে এখানে মিশিয়ে দেওয়া হয়। তো এই কাজটাও করা যাবে না। এটাও অনৈতিক। আপনি হচ্ছে অনেকগুলো অনৈতিক কাজের মধ্যে যদি কিছুটা নৈতিকতা মিলিয়ে দেন, তাহলে কি বিষয়টা নৈতিক হয়ে যায়? অবশ্যই না। তো এটাও হচ্ছে গুগল রিকমান্ডেড না, গুগল এটাও বলে না করতে। তো এখানে কি বলছে দেখেন, গ্রে হেট এসইও ইজ এ মিক্স অফ হোয়াইট অ্যান্ড ব্ল্যাক হেট এসইও অলরেডি মেনশনড অ্যাবাভ। যেটা আমি এইমাত্র বললাম, যে গ্রে হেডটা হচ্ছে হোয়াইট হেট আর ব্ল্যাক হেট এসইওর মিক্স বা হচ্ছে সংমিশ্রণ বা মিশ্রণ। এই শোনো, আয়াত, আয়াত, as the name implies, it simply means being in that little gray area where it seems they are doing what's right and at the same time looking for Google's trouble. Acha. Google may never ban your page for using this technique, but they will paint a bad image of your business or even prevent Google from ranking your site after a while. আচ্ছা, গুগল আপনি যদি গ্রে হেট এসইও করেন আপনার ইয়েতে, ওয়েবসাইটে, তো গুগল কি করবে না, এটাকে ব্যান করবে না। ঠিক আছে? ব্ল্যাক হ্যাট এসইও করলে কি করবে, একদম সরাসরি গুগল সার্ভার থেকেই আপনার এই সাইটটা ডিলিট করে দিবে। কিন্তু আপনি যদি গ্রে হ্যাট এসইও করেন, সেক্ষেত্রে হচ্ছে আপনার পেজটাকে পুরোপুরি ব্যান করবে না বা হচ্ছে ডিলিট করে দিবে না। কি করবে, একটা ব্যাড ইমেজ হচ্ছে পেইন্ট করে দিবে সে, যাতে করে আপনার এই বিজনেসটা কখনোই গুগলে র্যাঙ্ক করবে না। ঠিক আছে? তো এই কাজটাও করা যাবে না। তো এখানে কি কি বলছে দেখেন, গ্রে হ্যাট এসইও টেকনিক গুলো কিরকম, যে পাবলিশিং স্পান কন্টেন্ট রিটেন বাই ইনএফিশিয়েন্ট বোট। আপনি বোট দিয়ে হচ্ছে ইয়ে লিখবেন, কন্টেন্ট লিখছেন, সেটা হবে না। যেমন আমরা এআই দিয়ে হচ্ছে কন্টেন্ট লিখি না, সেটা করা যাবে না। তারপর হচ্ছে ফলস রিভিউ, মানে আপনি রিভিউ কিনবেন, পেইং ফর ফলস রিভিউ, এটাও করা যাবে না। লিঙ্ক এক্সচেঞ্জ করছেন। তারপর হচ্ছে পাবলিশিং আর্টিকেলস উইথ ক্লিকবেট হেডলাইন্স,
ক্লিকবেট হেডলাইন্সটা হচ্ছে অনেক সময় হয় না যে কোনো একটা কন্টেন্টের হেডলাইন বা টাইটেলটা হচ্ছে অনেক অ্যাট্রাকটিভ থাকে বা একটু চটকদার থাকে, ঠিক আছে, কিন্তু আপনি যখন কন্টেন্টটার ভিতরে ঢুকবেন তখন দেখবেন যে ওই টাইটেলের সাথে বা হেডলাইনের সাথে ওই কন্টেন্টের কোনো মিল নাই, বা যেরকম হচ্ছে তারা টাইটেলটা দিয়েছে সেরকম মানে ওই ওই ধরনের কোনো বিষয়ই নাই কন্টেন্টের ভিতরে। তো এটাকে ক্লিকবেট হেডলাইন বলে। তো এই আপনি এই ধরনের আর্টিকেলও পাবলিশ করতে পারবেন না। আপনার হেডলাইনে যা থাকবে সেটা মানে কন্টেন্টের সাথে সামঞ্জস্যপূর্ণ হবে, ঠিক আছে। তো এগুলো হচ্ছে গ্রে হ্যাট এসইওর মধ্যে পড়ে। এছাড়া আরেকটা এসইও আছে, সেটা হচ্ছে নেগেটিভ হ্যাট এসইও। এখানে এটার সংজ্ঞাটা দেওয়া নাই এই ওয়েবসাইটটাতে, একটু নিচের দিকে আছে, আমি একটু পরে দেখাচ্ছি। তো আপনাদের এত কিছু মানে বিশদভাবে লিখতে হবে না। যদি আপনাদের কোয়েশ্চেন এরকম আসে ইথিক্যালি বা বাই এথিক্স এসইওর ক্লাসিফিকেশনটা জানতে চায়, আপনারা 4 প্রকার লিখে শুধু নামটা লিখে দিবেন, ঠিক আছে। এছাড়াও এসইও কে আরো আরেকভাবে ক্লাসিফাই করা হয়েছে, এটাকেও 4 ভাগে ভাগ করা হয়েছে। সেটা হচ্ছে শুরুতে হচ্ছে অন পেজ এসইও, তারপর 2 নম্বরে হচ্ছে অফ পেজ এসইও, 3 নম্বর হচ্ছে টেকনিক্যাল এসইও, 4 নম্বর হচ্ছে লোকাল এসইও। অন পেজ এসইও বা অন সাইট এসইওটা কি? আমরা লিঙ্কডইনে আর্টিকেল রাইট করেছিলাম না? লিঙ্কডইনে আর্টিকেল রাইটিং এ আমরা বলেছিলাম না যে মানে পেজের ভিতরে যা যা কিছু করা হয় সেটাই হচ্ছে অন পেজ এসইও, ঠিক আছে। তো পেজের মধ্যে আমরা কি কি করেছিলাম, একটা টাইটেল দিয়েছিলাম, ওই টাইটেলের মধ্যে কিওয়ার্ড ছিল, আমরা কন্টেন্ট দিয়েছিলাম, সেখানেও কিছু কিওয়ার্ড ছিল, তারপর আমরা সেখানে ইমেজ ব্যবহার করেছি, তারপর ওখানে আমরা হাইপার লিঙ্ক ব্যবহার করেছি। এগুলোই হচ্ছে অন পেজ এসইও, ঠিক আছে, একটা কন্টেন্টের ভিতরে যা যা কিছু কাজ আমরা করেছি। তো এখানে কি কি বলছে দেখেন। As the name suggests, on-page SEO refers to an on-page optimization. It is an on-page SEO strategy that encompasses activities carried out directly on the page or site. On-page SEO is the process of optimizing on-site ranking factors like meta descriptions, keywords, meta titles, images, headers, and others. ঠিক আছে, তো আমরা এটা তো একটু আগেই বললাম আমি কি কি আছে, যে ডেসক্রিপশন, কিওয়ার্ড, মেটা টাইটেল, ইমেজ, হেডার যে ব্যবহার করলাম এগুলো হচ্ছে অন পেজ এসইও। নো, হোয়াই? নো, পাপা ইজ বিজি। নো, আই সে নো। আচ্ছা, তো এখানে আমরা দেখে নেই যে কিভাবে একটা সাকসেসফুল অন পেজ এসইও আমরা করতে পারি। শুরুতে হচ্ছে এসইও কিওয়ার্ড রিসার্চ। এসইওর একটা বিরাট অংশ জুড়ে আছে হচ্ছে এসইও কিওয়ার্ড রিসার্চ। গো, এখন কল করতে হবে না, বাবা বিজি। তুমি ফিনিশ করেছো, খাবার ফিনিশ করেছো? তুমি নিয়ে নাও, যাও। না না, ভাত ফিনিশ করো বাবা, নষ্ট করো না, যাও। ফিনিশ করো, মা চেক করবো, যাও। তো শুরুতে হচ্ছে এসইও কিওয়ার্ড রিসার্চ। তো এসইওর একটা বিরাট অংশ জুড়ে আছে হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। তো এটা হচ্ছে অন পেজ এসইওর মধ্যে পড়ে। তো আমাদের হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করতে হবে, কোন কিওয়ার্ড দিয়ে হচ্ছে আমরা আমাদের ইয়েটা মানে আমাদের কন্টেন্টটাকে র্যাঙ্ক করাতে পারি। এরপর 2 নম্বরে হচ্ছে কোয়ালিটি এসইও কন্টেন্ট, আমাদের কন্টেন্ট গুলো এসইও অপটিমাইজড হতে হবে। এরপর হচ্ছে ইন্টারনাল লিঙ্কিং, তারপর মেটা ডাটা এসইও অপটিমাইজেশন। এগুলো এখন আপনাদের না বুঝলেও চলবে, জাস্ট আপনারা মূল জিনিসটা বুঝে রাখেন। ইমেজ এসইও অপটিমাইজেশন, ইমেজ এসইও মানে করতে হয়। তো এটা আপনাদের দেখাবো, আমি সামনে ক্লাস আছে আপনাদের, ইমেজ কিভাবে এসইও করতে হয় সেটা আমরা শিখবো। আচ্ছা, তো এগুলো হচ্ছে অন পেজ এসইও এর মধ্যে পড়ে, মানে পেজের ভিতরে যা যা কিছু কাজ করলাম আমরা সেটাই হচ্ছে অন পেজ এসইও। তারপর 2 নম্বরে হচ্ছে অফ পেজ এসইও বা অফ সাইট এসইও। তো অফ পেজ নামটা থেকেই তো বোঝা যাচ্ছে যে পেজের বাইরের যে কাজগুলো হয়ে থাকে একটা ইয়ে কন্টেন্টকে র্যাঙ্ক করানোর জন্য, সেটাকে অফ পেজ এসইও বলে। এখানে কি বলছে যে অফ পেজ এসইও ইজ দ্য এক্সাক্ট অপোজিট অফ অন পেজ। অফ পেজ এসইও রেফার্স টু অল ইউর এসইও অ্যাক্টিভিটিস আউটসাইড অফ ইউর ওয়েবসাইট। মানে আপনার ওয়েবসাইটের বাইরে যে কাজগুলো আছে সেটাকে অফ পেজ এসইও বলে।
আচ্ছা, however, whether we are talking about off-page SEO, on-page SEO, local SEO, or even technical SEO, one thing remains constant: rankings. মানে আমরা যেটাই করি, অফ পেজ এসইও করি, অন পেজ করি, লোকাল করি বা টেকনিক্যাল করি, একটা জিনিসই আমাদের মানে কনস্ট্যান্ট থাকে, সেটা হচ্ছে র্যাঙ্কিং। মানে র্যাঙ্ক করানোর জন্যই তো আসলে আমরা এই কাজগুলো করে থাকি। তো অফ পেজ এসইও গুলো কি কি দেখেন, গেস্ট ব্লগিং, এটা হচ্ছে অফ পেজের মধ্যে পড়ে। হেরো, তারপর কম্পিটিটর রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস, ইন্টারনেট অ্যাডস, প্রেস ডিস্ট্রিবিউশন, এই কাজগুলো হচ্ছে অফ পেজ এসইওর মধ্যে পড়ে। এরপর 3 নম্বরে হচ্ছে টেকনিক্যাল এসইও। তো নাম থেকেই বোঝা যায় যে টেকনিক্যাল বিষয়গুলো যে এসইও দিয়ে করা হয় সেটা হচ্ছে টেকনিক্যাল এসইও। টেকনিক্যাল এসইও হ্যাজ নাথিং টু ডু উইথ ইউর পেজ কন্টেন্ট। মানে আপনার পেজের কন্টেন্টে টেকনিক্যাল এসইওর কোনো কাজ নাই। তাহলে পেজের কন্টেন্টে কার কাজ? বলেন তো, পেজের কন্টেন্টে কোন এসইওর কাজ? কে বলতে পারবে? এনিওয়ান? অন পেজ। হ্যাঁ, অন পেজ এসইওর কাজ। একটু আগেই তো বললাম, অন পেজ বা অন সাইট এসইওর কাজ হচ্ছে পেজের কন্টেন্টে। থ্যাংক ইউ। ঠিক আছে। তো পেজের কন্টেন্টের কাজ হচ্ছে কিন্তু অন পেজ এসইওর, একটু আগে যেটা বললাম। আর টেকনিক্যাল এসইওর এখানে পেজের কন্টেন্টে কোনো কাজ নাই। ঠিক আছে, তো এটা কি করে? However, some people classify it as a subset of on-page SEO. This is because it can improve your appearance on organic search results. আচ্ছা, এত কিছু বুঝে কাজ নাই, আমি সহজভাবে যেটা বলি সেটা করেন। The technical SEO refers to optimizing and improving your site, making it easier for visitors to navigate. What makes technical SEO so important? So, if Google can't readily crawl and index your site, it won't rank regardless of its relevance or reputation. আচ্ছা, টেকনিক্যাল এসইওটা কি করে? আম, এটা আপনার এই সাইটটা কে মানে ভিজিটররা যেন খুব সহজে নেভিগেট করতে পারে বা এটাকে অ্যাক্সেস করতে পারে, এই এই কাজটাকে অপটিমাইজ করে বা ইমপ্রুভ করার কাজ কাজ করে হচ্ছে টেকনিক্যাল এসইওটা। আবার আমরা কিভাবে একটু আগে দেখলাম না যে কিভাবে এই বিষয়টা, পুরো বিষয়টা কাজ করে? প্রথমে ক্রলিং হয়, তারপর ইন্ডেক্সিং হয়, তারপর র্যাঙ্কিং হয়। তো যদি গুগল এটাকে ঠিক মতো ক্রল না করতে পারে বা ইন্ডেক্স না করতে পারে আমাদের ওয়েবসাইটটাকে, তাহলে আমরা কিভাবে র্যাঙ্ক করব? তাই না? তো এই ক্রলিং এর ক্ষেত্রে যেন কোনো প্রবলেম না হয়, যদি প্রবলেম হয় সেটাকে কিভাবে সর্ট আউট করতে হবে, এই সবগুলো কাজই হচ্ছে টেকনিক্যাল এসইও দিয়ে করা হয়। ঠিক আছে, তো আমরা একটু দেখি কি কি কাজ আছে টেকনিক্যাল এসইওর। শুরুতে হচ্ছে সাইট লোড টাইম। ধরুন আপনার একটা ইনফরমেশন লাগবে। ঠিক আছে, আপনি একটা ইনফরমেশন জানতে চাইছেন। তো আমরা সচরাচর কি করি? গুগলে সার্চ করি। ধরুন আপনি একটা নতুন একটা শহরে গেলেন, ওখানে আপনার কোন একটা ইনফরমেশন জানার দরকার হচ্ছে, যেমন আমি জানতে চাচ্ছি যে আমার আশেপাশে ইস্টার্ন ব্যাংকের শাখা কোথায় আছে। ঠিক আছে, বা ইস্টার্ন ব্যাংকের এটিএম বুথ কোথায় আছে, এটা আমার একটু জানা প্রয়োজন। আমি একটা অচেনা শহরে গেলাম, তো আমি কি করলাম? গুগলে গিয়ে সার্চ করলাম। তো সার্চ করার পরে এখানে আমাকে তো গুগল রেজাল্ট শো করলো। তো আমি ওখান থেকে কি করলাম, একটা ওয়েবসাইট পিক করলাম। পিক করার পর আমি ওখানে ক্লিক করার পর দেখা গেল ওয়েবসাইট লোড হচ্ছে বা বাফারিং করছে, লোড হচ্ছে। তো ইউজুয়ালি আমরা কি করি অ্যাজ এ ইউজার পয়েন্ট অফ ভিউতে? আমরা কি করি সাধারণত? কি করি যখন দেখি যে কোনো ওয়েবসাইট লোড হতে অনেক বেশি টাইম নেয়, আমরা জাস্ট ওটাকে ওখান থেকে বের হয়ে যাই। বের হয়ে গিয়ে আমরা আরেকটা ওয়েবসাইটে ঢুকি, যেটা মানে যেটা আহ একই মানে ইয়ে দেখাচ্ছে, একই সার্ভিস দিচ্ছে, আমরা ওই রকম আরেকটা ওয়েবসাইটে হচ্ছে জাম্প করি। তো সাধারণত লোকেরা তো তাই করে। তো এই যে আপনার সাইটটার লোডিং টাইমটা, এটাকে কন্ট্রোল করা বা এটাকে একদম কমিয়ে আনা, এই কাজটা হচ্ছে টেকনিক্যাল এসইও দিয়ে করা হয়। ঠিক আছে, তো এখানে কি বলছে দেখেন, যে visitors no longer have the patience to wait for pages to load. They want the information and they want it right now. If your page take an eternity to load, visitors will abandon your article and move on to the next website offering a similar post. Guess what? The other sites have immensely optimized their load time. তো আমি যে কথাটা বললাম সেটাই এখানে বলছে,
যে আপনার এই ওয়েব পেজটা যদি ইটার্নিটি টাইম নিয়ে নেয় লোড করতে, ভিজিটররা কি করবে? জাস্ট অ্যাবান্ডন করবে, এটাকে পরিত্যাগ করবে। পরিত্যাগ করে কি করবে? মুভ অন করবে নেক্সট ওয়েবসাইটে, যেটা কিনা সিমিলার পোস্ট অফার করছে। ঠিক আছে? তো এখানে ওরা মানে হয়তোবা সার্ভে করে জেনেছে দ্য এভারেজ অ্যাটেনশন স্প্যান অফ ইন্ডিভিজুয়াল ইজ 8 সেকেন্ডস। মানে এটা বলে থাকে যে একজন ইন্ডিভিজুয়ালের বা একজন ব্যক্তির অ্যাটেনশন গ্র্যাব করার জন্য আপনার হাতে থাকে হচ্ছে 8 সেকেন্ড। If you grab your visitor's attention with your metadata, you have less than 8 seconds to prove to them that your web page contains the information they need. Your site load time should take more than 2 seconds of that time. ঠিক আছে? তো 8 সেকেন্ডের চাইতে কম লোড টাইম, মানে লোডিং টাইমটা হতে হবে যদি আপনি আপনার এই যে ভিজিটর আছে তাদেরকে ধরে রাখতে চান বা তাদের অ্যাটেনশনটাকে আপনি গ্র্যাব করতে চান। ঠিক আছে? তো এই কাজগুলো মূলত টেকনিক্যাল এসইও দিয়ে করা হয়। এরপর 2 নম্বরে হচ্ছে মোবাইল ফ্রেন্ডলিনেস আর মোবাইল এসইও। যাদের কম্পিউটার ল্যাপটপ আছে তারাও কিন্তু মোবাইলেই বেশি হচ্ছে ব্রাউজ করে, বা মোবাইলটাকেই আমরা সবাই বেশি ব্যবহার করি, তাই না? তো আপনার যে ওয়েবসাইটটা থাকবে সেটা যেন মোবাইল ফ্রেন্ডলি হয়, খুব সহজে যেন মোবাইল থেকে এর ইন্টারফেসটা সুন্দরভাবে দেখা যায়, সেই কাজটাও আপনাকে টেকনিক্যাল এসইও দিয়ে করে নিতে হবে। ঠিক আছে? তো এখানে কি বলছে দেখেন, টেকনিক্যাল এসইও রিকোয়ার্স মোবাইল এসইও, কারণ ম্যাক্সিমাম ইউজার হচ্ছে মোবাইল। যাদের ল্যাপটপ কম্পিউটার আছে এরাও মোবাইলেই বেশি ব্রাউজ করে, এরাও হচ্ছে মোবাইলে ব্রাউজ করে। মোবাইল এসইও means optimizing a website for search engines and ensuring it is visible on mobile and tablet devices. Businesses often assume that their visitors only check them out for their computers. That is hardly ever the case. আচ্ছা, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়, মোবাইল ফ্রেন্ডলিনেস করার জন্য আমাদেরকে টেকনিক্যাল এসইওর হেল্প নিতে হবে। তারপর হচ্ছে ক্রল এরর আইডেন্টিফিকেশন। বোর্ড যখন ক্রল করবে তখন যদি কোনো এরর দেখা যায় সেটাকে আইডেন্টিফাই করা বা এটাকে সর্ট আউট করা, এই কাজগুলো টেকনিক্যাল এসইও দিয়ে করা হয়। এরপর হচ্ছে কিওয়ার্ড ক্যানিবালাইজেশন অডিট, ডুপ্লিকেট কন্টেন্ট অডিট, এই কাজগুলো হচ্ছে টেকনিক্যাল এসইওর। এরপর 4 নম্বরে আসি, এটা হচ্ছে লোকাল এসইও। লোকাল এসইওটা কি? উম লোকাল এসইওটা মূলত হচ্ছে যারা কিনা বিজনেস করে একটা লোকেশনকে বা একটা সিটিকে বা একটা স্টেটকে টার্গেট করে। যেমন আমি যদি একটা উদাহরণ দিই, হোমমেড ফুড ডেলিভারি বিজনেসটা ইদানিং অনেক বেশি পপুলার হয়েছে না, বিগ বিগ মানে বড় শহরগুলোতে। আজকাল তো লোকেরা অনেক ব্যস্ত হয়ে গেছে, হচ্ছে দেখা যায় যে নারী পুরুষ সবাই বাইরে কাজ করে, তো বাসায় এসে রান্না বান্না করা বা হচ্ছে অফিসের লাঞ্চ, এই বিষয়গুলো জন্য মানুষ কি করেছে এখন, হোমমেড ফুড ডেলিভারি বিজনেসের মানে ওদের সার্ভিসটা নিচ্ছে বেশিরভাগ। তো এই হোমমেড ফুড ডেলিভারি বিজনেসটা কি করে, একটা লোকালিটি বা একটা সিটি বা একটা স্টেটকে হচ্ছে টার্গেট করে ওরা হচ্ছে ওদের বিজনেসটা করে। যেহেতু হোমমেড ফুড একটা হচ্ছে পচনশীল একটা প্রোডাক্ট, এটা তো এক জায়গা থেকে আরেক জায়গায় মানে পরিবহন করাও সমস্যা, যেহেতু নষ্ট হয়ে যায়। তো ওরা একটা নির্দিষ্ট লোকালিটিকে হচ্ছে টার্গেট করে, যেমন ধরুন ঢাকা সিটির ভিতরেই, যে শুধুমাত্র ঢাকা সিটির ভিতরে বা ঢাকা সিটির মধ্যে হচ্ছে ধরেন উত্তরাতে বা বনানীতে বা গুলশানে বা ধানমন্ডিতে, এরকম হচ্ছে লোকেশনকে টার্গেট করে হচ্ছে অনেকে বিজনেস করে। তো এরা কি করবে, এদের এদের বিজনেসের যে ওয়েবসাইটটা আছে সেটাকে তারা লোকাল এসইও করবে। তো এখানে কি বলছে দেখেন, যে লোকাল এসইও ইজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট টাইপস অফ এসইও দ্যাট ইজ মোর লোকেশন স্পেসিফিক দ্যান দ্য আদার্স। মানে কি, এটা হচ্ছে লোকেশন স্পেসিফিক, একটা লোকেশনকে হচ্ছে স্পেসিফিক্যালি টার্গেট করে এই এসইওটা করা হয়। It deals with rankings in a specific state, city, or town. Local SEO helps increase a company's online presence within the location it serves. ঠিক আছে? তো আমি যে কথাটা বললাম সেটাই এখানে বলছে, যে কোনো একটা সিটিকে বা টাউনকে বা একটা স্পেসিফিক স্টেটকে হচ্ছে টার্গেট করে করা হয়। তো এখানে আর তেমন কিছু পড়ালাম না। তো এখানে হচ্ছে আমাদের কোয়েশ্চেন যদি এভাবে আসে যে ইথিক্যালি বা বাই এথিক্স এর দিক থেকে এসইও কত প্রকার, সেক্ষেত্রে আপনারা 4 প্রকার লিখবেন। হোয়াইট হ্যাট এসইও,
ব্ল্যাক হ্যাট এসইও, গ্রে হ্যাট এসইও, আর হচ্ছে নেগেটিভ হ্যাট এসইও। আচ্ছা, নেগেটিভ হ্যাট এসইওটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ ব্ল্যাক হ্যাট এসইও। ঠিক আছে, এটাও অনৈতিক একটা এসইও টেকনিক, এই কাজটাও করা যাবে না। ঠিক আছে, আপনাদের শুধু নামটাই জানতে চাইবে হয়তোবা, ডেফিনেশন পুরোটা জানতে চাইবে না। আর যদি সিম্পলি আপনাদেরকে এসইও টাইপস বা ক্লাসিফিকেশন জানতে চাই, সেক্ষেত্রে আপনারা 4 প্রকার লিখবেন: অন পেজ এসইও, অফ পেজ এসইও, টেকনিক্যাল এসইও, আর হচ্ছে লোকাল এসইও। ঠিক আছে, এই 4 প্রকার লিখে দেবেন। এছাড়াও আরো কিন্তু এসইও আছে। এছাড়াও আরো এসইও এরকম দেখেন, এই যে নেগেটিভ এসইও বলেছিলাম না, এখানে নেগেটিভ এসইও শুধু লিখবেন না, এখানে নেগেটিভ হ্যাট কথাটা জুড়ে দিবেন। নেগেটিভ হ্যাট এসইও। দেখেন, এছাড়াও আরো আছে, ই কমার্স এসইও আছে। তো এগুলো আপাতত আমাদের না জানলেও চলছে, আমরা হচ্ছে এতটুকু আগে জানি। আচ্ছা, তো এসইও হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর একটা পার্ট। ঠিক আছে, ডিজিটাল মার্কেটিংটা হচ্ছে মূল ক্যাটাগরিটা, এটার মধ্যে অনেক পার্ট আছে, তো এসইও হচ্ছে এটার একটা পার্ট। তবে এসইও ইটসেলফ হচ্ছে একটা বিশাল সিলেবাস। এখানে আপনার শেখার শেষ নাই। আর হচ্ছে প্রতিনিয়ত আপনাকে আপডেট থাকতে হবে, এসইও নিয়ে যারা কাজ করে এদের প্রতিনিয়ত আপডেট থাকতে হবে। কারণ টেকনোলজি প্রতিদিনই আপডেট হয়। তো নিজেকেও আপডেটেড রাখতে হবে আপনি এই সার্ভিসটা যদি হচ্ছে দিতে চান। তো তবে এসইও একটু সময় সাপেক্ষ। আপনি এখানে শিখে কাজ পেতে পেতে আপনার মিনিমাম 1.5 থেকে 2 বছর মতো টাইম লেগে যায়। এখানে আপনি হোল এসইও না শিখেও এসইওর বিভিন্ন বিষয় নিয়ে কাজ করতে পারেন। যেমন আপনি যদি মনে করেন যে আপনি কিওয়ার্ড রিসার্চ নিয়ে কাজ করবেন, সেটাও সম্ভব। শুধুমাত্র কিওয়ার্ড রিসার্চ নিয়ে কাজ করেন। বা আপনি যদি মনে করেন যে আপনি অন পেজ এসইও করবেন বা কন্টেন্ট ক্রিয়েশন করবেন, সেটাও করা যায়। বা আপনি ব্যাকলিংকের কাজ করবেন, বা হচ্ছে আপনি টেকনিক্যাল এসইওটা শিখবেন। এভাবে পার্ট বাই পার্টও চাইলে শেখা যায়, সার্ভিস সেল করা যায়। তো এসইওর ভালোই ডিমান্ড আছে, মার্কেট প্লেসেও ভালো ডিমান্ড আছে, মার্কেট প্লেসের বাইরেও ডিমান্ড আছে। এখানে আপনার হয়তোবা একটা যে কোনো একটা টপিক শিখতে 5 থেকে 6 মাসের মতো টাইম লাগবে। এরপর আপনি নিজের ওয়েবসাইট তৈরি করবেন, সেটাকে পাবলিশ করবেন, সেটাকে র্যাঙ্ক করাবেন। সেক্ষেত্রেও আপনার 5 থেকে 6 মাসের মতো টাইম লেগে যায়। এরপর ক্লায়েন্ট হান্টিং, ক্লায়েন্ট পেতে পেতে ক্লায়েন্টের ওয়েবসাইট র্যাঙ্ক করাতে করাতে মোটামুটি 1.5 থেকে 2 বছরের মতো টাইম লেগে যায়। তবে হ্যাঁ, এটা একটা বিষয় আছে যে আপনি যদি একটা ক্লায়েন্টের বা 2টা বা 3টা ক্লায়েন্টের কাজ জোগাড় করে নিতে পারেন, তাহলে আপনাকে আপনাকে আর চিন্তা করতে হয় না। কন্টিনিউয়াসলি এরাই আপনাকে হায়ার করবে, কারণ এটা হচ্ছে একটা কন্টিনিউয়াস প্রসেস। মানে চট জলদি এটার রেজাল্ট হয় না। একটা ওয়েবসাইট খুব সহজেই হচ্ছে দুম করে রাতারাতি র্যাঙ্ক করানো যায় না। এটার পিছনে সময় দিতে হয়। 2 মাস, 3 মাস, 4 মাস, ম্যাক্সিমাম 6 মাসের মতো হচ্ছে এরকম টাইম দিতে হয়। তো দেখা যায় যে আপনাকে যদি হায়ার করে এবং সে যদি ভালো রেজাল্ট পায়, তো কন্টিনিউয়াসলি সে আপনাকেই হায়ার করবে, এছাড়া আর কোনো তার ওয়ে নাই। ঠিক আছে, তো এটা দেখা যায় যে ফুল টাইম জবের জন্যও ভালো। তবে একটু কঠিন আছে, শিখতেও হচ্ছে অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার। তো আমি আর ফাইবার আপওয়ার্কটা দেখালাম না, আমি হচ্ছে আপনাদেরকে অন্য একটা মার্কেট প্লেস দেখাই, এটার নাম হচ্ছে এসইও ক্লার্ক। এখানে হচ্ছে শুধুমাত্র এসইও নিয়ে যারা কাজ করে এদের জন্য মার্কেট প্লেস। ফাইবার আপওয়ার্কে ধরেন সব ক্যাটাগরির ফ্রিল্যান্সাররা হচ্ছে তাদের সার্ভিসগুলো সেল করতে পারে। এসইও ক্লার্কে হচ্ছে শুধুমাত্র এসইও রেলিভেন্ট সার্ভিসগুলোই সেল হয়। এই যে দেখেন, এই যে লিঙ্ক বিল্ডিং, আর্ট এন্ড ডিজাইন, কন্টেন্ট রাইটিং, প্রোগ্রামিং, অনসাইট এসইও, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, লোকাল এসইও, গেস্ট পোস্ট, এরকম আলাদা আলাদা সার্ভিস আছে। তো মার্কেট প্লেসে যেরকম হয়, গিগের মতো গিগ থাকে, এখানে হচ্ছে বায়ারদের সরি সেলারদের ডেসক্রিপশন টাইটেল দেওয়া থাকে, তাদের র্যাঙ্কিং দেওয়া থাকে, তাদের প্রাইসিংটা দেওয়া থাকে এরকম। তো এরকম ওরা বিভিন্ন কাজ করছে। আচ্ছা, এখানে একটু দেখেন আপনারা, এই যে ডিএ, পিবিএন, এরকম শর্ট ফর্ম কিছু দেখা যাচ্ছে, তাই না? তো এগুলোর ফুল মিনিং তো আমাদের জানতে হবে। আমি আপনাদের গ্রুপে একটা হোমওয়ার্ক দিচ্ছি। আচ্ছা, আমি আগে দিয়ে নেই, পরে হচ্ছে আমি কথা বলছি আপনাদের সাথে। আমি আগে পোস্টটা করে নেই, 1 মিনিট।
আপনারা 76 ব্যাচ, তাই তো? আচ্ছা, এই যে দেখেন, আপনাদের গ্রুপে হচ্ছে আমি এই পোস্টটা করেছি যে ফাইন্ড আউট দ্য ইলাবোরেশন অফ দ্য ফলোইং টার্মস। এখানে কিছু টার্ম দিয়েছে যার এব্রিভিয়েশন গুলো এখানে দেওয়া আছে। ইলাবোরেশনটা কি হবে বা এটার ফুল মিনিংটা কি হবে, এগুলো আপনারা হচ্ছে খুঁজে বের করবেন। ঠিক আছে? খুঁজে নিয়ে তারপর কি করবেন, এখানে যে কমেন্ট সেকশনটা আছে, সবাই একটু বুঝে রাখেন। এখানে কমেন্ট সেকশনে এসে আপনারা এর মিনিং গুলো যে খুঁজে বের করে কমেন্ট সেকশনে হচ্ছে আপনাদের হোমওয়ার্ক গুলো সাবমিট করবেন। আলাদাভাবে পোস্ট করার প্রয়োজন নেই। ঠিক আছে? আমার এই পোস্টের কমেন্টে এসে যার যার সার্চ রেজাল্টটা হচ্ছে আপনারা এখানে পোস্ট ইয়ে করে দিবেন, কমেন্ট করে দিবেন। তো আজকে তো হচ্ছে থার্সডে, সানডে পর্যন্ত হচ্ছে টাইম আপনাদের। সানডের মধ্যে সবাই হচ্ছে আপনাদের এই হোমওয়ার্কটা সাবমিট করে ফেলবেন কমেন্ট সেকশনে। ঠিক আছে? এরপর আমি হচ্ছে সানডে রাতে ইনশাল্লাহ এটার সঠিক কি হবে, সঠিক যে জবাবটা হবে বা সঠিক যে উত্তরটা হবে সেটা আমি পোস্ট করে দিব। তার আগে আপনারা নিজেরা সবাই হচ্ছে ট্রাই করেন। তো এখানে আমি একটু বলে দেই, আপনাদের একটু হেল্প করে দেই আমি। যেমন টিএ ডিএ এগুলোর তো বিভিন্ন ধরনের মিনিং থাকে, তাই না? তা আমরা টিএ ডি এর মিনিং কিসের খুঁজছি? ঠিক আছে, এখানে ডিজিটাল মার্কেটিং এ টিএডি এর মানে কি বা এসইও তে টিএডি এর মানে কি, এইভাবে আপনারা ফাইন্ড আউট করবেন। ঠিক আছে? তো আমি আবারও বলছি, টিএডি এর তারপর এরকম এই শর্ট ফর্ম গুলোর বিভিন্ন রকম মিনিং হতে পারে। তো এগুলো কি আমাদের প্রয়োজন না? নিশ্চয়ই না। তা আমরা যেটা খুঁজছি যে টি এর মিনিং ইন ডিজিটাল মার্কেটিং বা এসইও, এভাবে হচ্ছে সার্চ করবেন, নতুবা অদ্ভুত অদ্ভুত রেজাল্ট পাবেন আপনারা। ঠিক আছে, তো এখানে কমেন্ট করেন, কমেন্টে হচ্ছে আপনাদের হোমওয়ার্ক গুলো সাবমিট করেন। আমি ইনশাল্লাহ হচ্ছে রোববারে এটার সঠিক যেটা হবে সেটা আমি পোস্ট করে দিব। আর নেক্সট রোববার দিন আপনাদের ক্লাস বন্ধ থাকবে। ঠিক আছে? এক্সাম প্রিপারেশনের জন্য রোববার দিন ক্লাস বন্ধ থাকবে। মঙ্গলবার দিন আহ হ্যাঁ, মঙ্গলবারই তো। আমি হ্যাঁ, মঙ্গলবার রাত 9টার 5 মিনিট আগে, 9টা বাজার 5 মিনিট আগে হচ্ছে আমি প্রশ্নের লিঙ্কটা নোটিশ আকারে দিয়ে দিব। ওই দিন জুমে কোনো ক্লাস হবে না। তো যেভাবে এক্সামের ব্রিফিং দিলাম, একটু কাইন্ডলি ভিডিওটা ভালো মতো দেখে নেবেন। তো সবাই অ্যাটলিস্ট অংশগ্রহণ করেন। ঠিক আছে? ভালো একটা এক্সপিরিয়েন্স হবে, পাশ ফেল যাই করেন ট্রাই করেন হচ্ছে অংশগ্রহণ করতে। আর যেটা সবচাইতে বেশি কাজে লাগবে যে আপনাদের প্রিভিয়াস ক্লাসগুলো একটু রিভিশন হয়ে যাবে। ঠিক আছে, তো আমার ক্লাসের মূল টপিক আজকে এটাই ছিল। ক্লাস রিলেভেন্ট যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাকে প্রশ্ন করতে পারবেন, কাইন্ডলি হ্যান্ড রেজ করবেন। মরিয়ম আপু বলেন, মরিয়ম আক্তার। মরিয়ম আক্তার। এমডি আরিফ। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম, আমি একটু লেটে ঢুকেছি, 26-9টা। তো এক্সামের ব্যাপারে আপনার ব্রিফিংটা আমি শুনতে পাইনি। যদি ভিডিওতে থাকে তাহলে ওটা শুনে নিব। জি, আর অবশ্যই শুনে সেকেন্ড নেবেন, হলো, ভালো মতো শুনে নেবেন। আর আমাদের প্রিভিয়াস ক্লাসগুলো থেকেই তো বোধহয় এক্সামের একটা এক্সামটা হবে, তাই না? হ্যাঁ, প্রিভিয়াস ক্লাস ক্লাস হ্যাঁ, প্রিভিয়াস ক্লাস পাশাপাশি ডিজিটাল মার্কেটিং, ফ্রিল্যান্সিং, টেকনোলজি এগুলো মিলিয়ে থাকবে প্রশ্ন।
আগামী মঙ্গলবার মানে রোববার দিন আমাদের ক্লাস ছিল, সেটা হবে না, এটা মঙ্গলবার এক্সাম হবে। জি। আর একটা জিনিস ম্যাম, যদি হয়তো বা আপনি বলেছেন, আমি খেয়াল করিনি, এই জন্য সরি। আমাদের মার্কেট প্লেস নিয়ে কি নেক্সট মানে সামনে তো ক্লাস হবে, তাই না? মিড টার্মের পরেই ইনশাল্লাহ। মিড Thank টার্ম you. এক্সামের পরেই মার্কেট প্লেসে যাবো ইনশাল্লাহ আমরা। আমরা এক্সামটা কিভাবে তাহলে দেবো? গ্রুপে আমরা নোটিশ পাবো? হ্যাঁ, গ্রুপে নোটিশ পাবেন, সেখানে লিংক দেয়া থাকবে, গুগল ড্রাইভের লিংক দেয়া থাকবে, লিংকে ক্লিক করে এক্সাম দিবেন। মঙ্গলবার দিন 9টার দিকে, 9টার সময়, তাই না? রাত 9টা থেকে রাত 12টা পর্যন্ত নোটিশটা গ্রুপে থাকবে। ওই জি। সময়ের ভিতরে যার যার যে সুবিধাজনক টাইম 40 মিনিট সময় হাতে নিয়ে হচ্ছে লিংকে ক্লিক করবেন। 9টাতেই দিতে হবে সেটা বলিনি, 9টা থেকে 12টার মধ্যে যে কোনো টাইমে। থ্যাংক ইউ ম্যাম। আচ্ছা, ভিডিও ভালো মতো দেখে নিয়েন। ওয়ালাইকুম আসসালাম। মিজানুর রহমান। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? এই ম্যাম, হচ্ছে যে পরীক্ষায় যদি কেউ পাশ না করে সেক্ষেত্রে কোনো ক্ষতি নেই তো মনে হচ্ছে। যে ফেল করবে সে আমার বাসায় মিষ্টি পাঠাবে। মিষ্টি পাঠাবেন? জি ম্যাম। ম্যাম, হচ্ছে ওয়ান সাইড এসইওটা আজকে আপনি শুরু করেছেন, খুব ভালো লাগলো। তো এটা ইন প্র্যাকটিক্যাল কি ক্লাস হবে একটাও, না, এসইও নিয়ে না আপনাদের থিওরি চলবে? অনেক বেশি ক্লাস হবে না, যতটুকু মডিউলে আছে ওই রকমই হবে। তাহলে প্র্যাকটিক্যালের একটা ক্লাস হবে না ম্যাম? ওয়ান পেজ এখানে ওয়ান সাইড। অন পেজ এসইও তো দেখালাম আপনাদের, লিঙ্কডইন আর্টিকেল না, রাইটিং এর কিন্তু সময় তো দেখালাম। আর হচ্ছে, না, এটা জি বলুন। হ্যাঁ আপনি বলেন। আমি বলছি যে কোন একটা ওয়েবসাইটের মধ্যে যদি প্র্যাকটিক্যালে একটু একটা ক্লাস হতো হ্যাঁ, ওয়েবসাইট অন সাইটের মধ্যে। ব্লগার্স দিয়ে কিভাবে ওয়েবসাইট তৈরি করতে হয় সেটা দেখাবো। এখন হচ্ছে এই যে আপনি আজকে যেটা দেখিয়েছেন এটার জন্য আমি যতদূর বুঝেছি বা অন্যরা কিভাবে বুঝেছে আমি জানি না, একটু প্র্যাকটিস করার জন্য কোনো ওয়েবসাইট দেওয়া যাবে ম্যাম, যেটার উপর আমরা ওয়ান আমি সাইড তো প্র্যাকটিস ওয়েবসাইট করতে তৈরি পারি? করে আপনাদের শেখাবো, তখন নিজের ওয়েবসাইটে আপনি নিজে প্র্যাকটিস করবেন। ওই ওয়েবসাইট তো ডোমেইন হোস্টিং এগুলা কিনা না, ব্যতীতই কি ওয়েবসাইট ওইগুলো তৈরি করা দেখানো যাবে? হবে না, ফ্রিতে কিভাবে তৈরি করতে হয় সেটা দেখাবো। ফ্রিতে যেই ওয়েবসাইটে আমরা প্র্যাকটিস করব সেটা কি, যেগুলা ওই ডোমেইন হোস্টিং হচ্ছে অরিজিনাল বায়াররা যেটা আপনার ম্যাক করে, সেগুলোর সঙ্গে এটার কোনো তফাৎ হবে না? তফাৎ নেই, ফ্রি ওয়েবসাইট যেভাবে একই সেট থাকবে? আপ করে তারপর ডোমেন হোস্টিং কিনেও হ্যাঁ। একই থাকে। আপনার আচ্ছা ওয়েবসাইট আচ্ছা। ডেভেলপমেন্ট বা ডিজাইনিং এর কাজ সব একই। ফ্রি আর ওই পেইড এর মধ্যে কোনো পার্থক্য হবে না তাহলে? না, জি ম্যাম, ডিজাইনিং এ কোনো ধন্যবাদ। পার্থক্য নেই। জি, ঠিক আছে ম্যাম। আচ্ছা, জান্নাতুল ফেরদৌস। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। প্রথমেই এক্সাম নিয়ে কথা বলে নিই যে এক্সামটা দেওয়াতে ভালো হয়েছে আমার মতন ফাঁকিবাজের জন্য, কারণ আমি সবগুলো গুছিয়ে গুছিয়ে রাখছিলাম আর আপনার এগুলো মন দিয়ে শুনছিলাম, মাথায় রাখছিলাম যে পরে একসময় সবগুলো ভিডিও দেখে নিব। এখন বাই ফোর্স আমাকে যেভাবেই হোক 10টা ভিডিও দেখে শুনে মাথায় নিয়ে পরীক্ষায় বসতে হবে। এই জন্য আপনাকে ধন্যবাদ। এটাই এটাই উদ্দেশ্য আমাদের। কি করব, আমি তো সময় পাই না, আমি ভাবি যে সব গুছিয়ে রাখি, পরবর্তীতে একসঙ্গে একটা একটা ক্লাস নিব 3-4 দিন ধরে করে করে সেটাতে এক্সপার্ট হব। কিন্তু এখন যেহেতু চলে এসেছে মরার আগে ওষুধ গেলার মতন, তবে আমি প্রত্যেকটা ক্লাস খুব মন দিয়ে শুনি, কিছুটা মাথায় আছে। আর আমি কখনো অনলাইন এক্সাম দিইনি, তো ওখানে যখন আমি এক্সামটা দিব, দেওয়ার পরে কি সাবমিটে মানে ওখানে ক্লিক করলেই আমার আনসার পেপার চলে যাবে আপনাদের ওখানে, মানে পোস্ট করা হয়ে যাবে? হ্যাঁ, সাবমিট হয়ে যাবে। সাবমিট। আচ্ছা, আচ্ছা। এখানে আমি একটু বলে নেই, আমি বোধহয় ওই অংশটা স্কিপ করেছি, জান্নাতুল একটু 1 মিনিট। সেটা হচ্ছে যে এখানে যে কোয়েশ্চেন গুলো থাকবে সবগুলো কিন্তু রিকোয়ার্ড। রিকোয়ার্ড মানে জি। অবশ্যই অ্যান্সার করতে হবে। তো জি। যে 5টা শর্ট কোয়েশ্চেন থাকবে সেগুলো রিকোয়ার্ড। ওখানে আপনি যদি অ্যান্সারটা নাও পারেন, সবার উদ্দেশ্যেই হুম। বলছি, যে কোনো কারণে মনে হচ্ছে যে আপনি অ্যান্সারটা পারেন না, তারপরেও ওখানে কিছু একটা লিখতে হবে আপনাকে। কিছু লিখতে হবে। না জি জি। লিখলে কিন্তু ওই পেপারটা সাবমিট হবে না। ঠিক আছে? আচ্ছা।
তো জি জি। রিকোয়ার্ড যেহেতু এগুলা আপনি না পারলেও আই ডোন্ট নো দ্য অ্যান্সারও হলেও লিখে দিবেন, ঠিক আছে? টাকা লিখতে হবে, মাপ চাই, দোয়া চাই, এরকমই হ্যাঁ, কি? মানে কিছু একটা লিখতে হবে, নতুবা কিন্তু পেপার সাবমিট হবে না। ও আরেকটা আরেকটা সেটাই। বিষয় আমি স্কিপ করেছি, স্কিপ না ঠিক, আমি জাস্ট আপনাদেরকে আবার একটু রিমাইন্ড করে দিচ্ছি। ওখানে হুম। এক্সামের কিন্তু আপনাদের স্টুডেন্ট নাম আর রোল নাম্বারটা লিখতে হবে। তো এখানে অনেকেই আছেন আমাকে এক্সামের দিন এসে বলবেন, আপু রোল নাম্বার হারাই ফেলছি, এসএমএস হারাই ফেলছি, মোবাইল নষ্ট হয়ে গেছে, হ্যান ত্যান। এগুলো আসলে আমাকে হুম। বলে লাভ নাই। আপনাদের অ্যাডমিশনের সময় যে রোল হুম। নাম্বারটা সবাইকে দেওয়া হয়েছিল ওটা আপনাদের সংরক্ষণ করে রাখার আগে কথা থেকে বলা লিখে রাখতে হয়েছিল, হবে। ঠিক আছে? হুম হুম তো হুম। ওখানে জি জি। অবশ্যই স্টুডেন্টের নাম প্লাস হচ্ছে আপনাদের যে আইডিটা আছে বা রোল নাম্বারটা আছে সেটা দিয়ে এক্সাম শুরু করতে হবে। আর যদি কোনো কারণে আপনাদের রোল নাম্বার মিসিং হয়, হুম। টাইম তো আছে, মঙ্গলবার পর্যন্ত সময় আছে, আপনারা এখনই অফিস কালেক্ট করে টাইমে, নিতে হ্যাঁ হবে। অফিস টাইমে অফিসে ফোন করে অবশ্যই রোল নাম্বারটা কালেক্ট করে রাখবেন, ঠিক আছে? ওকে ম্যাম। এটাও যদি না ওকে। পারেন তাহলে রোল নাম্বারের জায়গায় কিছু একটা নাম্বার লিখে হচ্ছে আপনাকে সাবমিট করতে হবে। হুম, আপনি তো ব্ল্যাঙ্ক রাখা যাবে না। না। ব্ল্যাঙ্ক। আচ্ছা আচ্ছা। যাক, we are very much excited। পরীক্ষায় বসবো এত, মানে ছোট বাচ্চাদের মতন, বেশ ভালোই লাগছে আমার। থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ। বুঝতে যাবে যে কতটুকু আমিও আমিও শিখলাম। অনেক এক্সাইটেড ছিলাম, আমাদের আমাদের কোর্স যখন চলে মিড টার্ম এক্সামের জন্য আমরা একদম মানে খুবই এক্সাইটেড ছিলাম। আর আমি মিড সবচেয়ে বড় কথা সেলফ অ্যাসেসমেন্ট। সেইটাই। হ্যাঁ সেটাই। আর আমি সেকেন্ড হয়েছিলাম আমাদের ব্যাচে। ও, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনি নিশ্চিত থাকেন, আমাদের যদি 200 জন থাকে, আমার রোল নাম্বার হবে 198। না না, ভালো হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ। ইনশাল্লাহ, থ্যাংক ইউ। ঠিক আছে, সবার জন্য শুভকামনা রইল। অ্যাটলিস্ট ট্রাই শুভকামনা। করেন, হ্যাঁ এক্সামটাতে বসেন, হ্যাঁ হ্যাঁ। নতুন কিছু ও, নতুন কিছু এক্সাম। এক্সপিরিয়েন্স করতে পারবেন, সেটাই তো হ্যাঁ, ভালো। কারণ এখানে তো আর কেউ আমাকে পাশ ফেলে মার্কস নিয়ে কোনো ই নাই, সার্টিফিকেট এমনিতেও না কিন্তু আমি নিজে, সার্টিফিকেশনে হ্যাঁ হ্যাঁ, টিকছি না। নিজেকে আমি নিজে আপনি শুধু মূল্যায়ন আপনার করতে জ্ঞান পারবেন। অর্জনের জন্য। জি জি, সেই জন্যই যে আমি কতটুকু, আমি শিখলেন। যতটুকু মাথায় রেখেছি ঠিক ততটুকুই, যদি মাথা থেকেও লিখি তাহলেও তো বুঝবো যে আমার সেলফ অ্যাসেসমেন্ট কতটুকু, আমার ব্রেন ক্যাপাসিটি। হ্যাঁ, এক্স্যাক্টলি। সেটাও তো আমার জানা দরকার। হ্যাঁ, সেটাও জানা দরকার। সেই, অনেক অনেক ধন্যবাদ আপনার। এটা যে এত সুন্দর দা ওয়ে ইউ আর টকিং অ্যান্ড লার্নিং, মানে এটা আসলেই মানে মনে রাখার মতন, একদম মাথার মধ্যে ঢুকে যায়। আমার তো মনে হয় যে আমি যে কোনো আনসার, মানে কোশ্চেন জিজ্ঞাসা করলে আমি হয়তো কিছু না কিছু লিখতে পারবো, এরকম মনে হয়। খুব ভালো। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। খুব ভালো আপনার ওয়ে অফ লার্নিং। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আল্লাহ ঠিক আছে। হাফেজ। হেকমত ভাই বলেন। হেকমত ভাই। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম আমাদের অনলাইনে এক্সামের জন্য ঠিক আছে, কিন্তু আমাদের পরবর্তীতে আমরা বাইরের সঙ্গে কিভাবে অন স্ক্রিনে কথা বলতে পারি, বা এই ধরনের কোনো অপশন আছে কিনা? বায়ার কমিউনিকেশন আপনাদের শেখানো হবে, ও আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, ওইটাই জানতে চাচ্ছিলাম ম্যাম, যে কিন্তু মানে আমাদের কোনটা চাচ্ছেন হেকমত কমিউনিকেট ভাই, আমি করতে হলে বুঝতে যেমন, পারিনি হ্যাঁ, এক্স্যাক্টলি কোনটা আপনি যেমন চাচ্ছেন। আমি বাইরের সঙ্গে কিভাবে কমিউনিকেট করতে পারি, বা বাইরের সঙ্গে কিভাবে কথা বলতে পারি, আচ্ছা, বাইরের মানে এই অ্যাপ্রোচটা কিরকম হবে? ধরনের অতটুকু, কোনো হ্যাঁ অতটুকু টেকনিক্স বা দেখানো কোনো হবে। ইয়ে থাকবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে। হ্যাঁ, আমি ওইটাই জানতে চাচ্ছিলাম ম্যাম। ঠিক আছে। আচ্ছা। ওকে হেকমত ভাই। ইসরাফিল। জি, আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। জি, ম্যাম প্রথমত ধন্যবাদ যে আমরা ডাক্তার রানছর দাস হওয়ার মতো একটা চান্স পাচ্ছি, যে পরীক্ষা দিব টেনশন নাই। ঠিক আছে, যেখান থেকে অল আমরা ইজ যেটা ওয়েল। পারবো আমরা নিব। অল ইজ ওয়েল, অল ইজ ওয়েল। ঠিক আছে, এই চান্সটা দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে আমার একটা কোয়েশ্চেন ছিল। আপনি যে এইমাত্র যে কোড গুলো দিয়েছেন আমাদের টেস্ট নেওয়ার জন্য, মানে শিখার জন্য, যেটা আর কি আজকে মার্কিং এ দিছেন, তো ওইখানে টিএ যে মার্কিংটা দেওয়া আছে এইটা আমি একটু সার্চ করে দেখলাম। এখানে আমি 3 রকম পাচ্ছি, তো আমি একটু কনফিউজ যে কোনটা হয়। যেমন ফার্স্ট পাচ্ছি হচ্ছে টিএ ইজ এ ব্যাচ প্রিমিয়ার গুগল এজেন্সি পার্টনার,
না না, এত এইটা আমি কিছু, ধরলাম এত কিছু না, কাছাকাছি। শুধু জাস্ট জি, ইয়ে মানে ইলাবোরেশনটা কি হবে, মানে অ্যাব্রিভিয়েশনের ইলাবোরেশনটা কি হবে, এত বড় করে বুঝতে হবে না। এখন এইটাই ম্যাম আমি তিনটা পাচ্ছি তিন জায়গাতে। একটা হচ্ছে ট্যালেন্ট অ্যাট্রাকশন, একটা হচ্ছে ট্র্যাক অ্যান্ড অ্যাডজাস্ট, আরেকটা হচ্ছে আপনার টিএ ইজ এ ব্যাজ অফ প্রিপেয়ার গুগল এজেন্সি পার্টনার। তো এই তিনটা থেকে কোনটা কারেক্ট হইতে পারে ম্যাম, মানে কাছাকাছি? উম, আমি বলে দিব, এটা আপনি এই আরো যদি আরো ট্রাই একটু করেন, আরো ট্রাই একটা করেন। একটু একটা একটু ফাস্ট করে দিলে কোনো সমস্যা হবে না, ঠিক আছে? কারণ আমরা তো রানচার দাস, তো একভাবে না একভাবে নিবই আপনার কাছ থেকে। আচ্ছা, শিখেন, আরো ট্রাই করেন, দিতে থাকেন, আমি মানে তো বলবোই। কারণ তিনটাই তো কাছাকাছি আছে ডিজিটাল মার্কেটিং এর এগেনস্ট, মানে প্ল্যাটফর্মের কাছে, এবং তিনটাই তো তিন এসইও, রকম এসইও হচ্ছে। লিখে সার্চ করেন, এসইও দিয়ে সার্চ করেন। এসইও তে টি এর ডিজিটাল মিনিং কি? মার্কেটিং, এসইও, ডিজিটাল মার্কেটিং এন্ড এসইও দিয়ে সার্চ করছি। না, দুটো না, একটা দিয়ে সার্চ করেন। শুধু এসইও দিয়ে? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে ম্যাম, তাহলে এসইওর কাছাকাছি যেগুলোতে আসবে ওগুলো নিয়েই আমরা তাহলে কাজ করবো। হ্যাঁ, ঠিক আছে ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। ঠিক জি, আছে। এটাই। থ্যাংক ইউ। আসসালামু আচ্ছা, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরিফ ভাই বলেন। আমি আমি বলেছি, মানে আমার আচ্ছা কোশ্চেনটা শেষ। আচ্ছা, ওকে, হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ। একটু হ্যান্ডস ডাউন করে ফেলেন। ওকে, থ্যাংক ইউ। নীলাক্ষী। জি ম্যাম, আমাদের পরীক্ষা কখন? আমার আসলে ইলেকট্রিসিটি ছিল না আজকে, সো সরি। বাট আমাদের পরীক্ষাটা কখন? ইয়েতে মঙ্গলবার ইনশাল্লাহ। এই মঙ্গলবারে না? আচ্ছা। জি। আর আজকের ক্লাসটা তো কালকে আমরা ইনশাল্লাহ পাবো এটাতে, হ্যাঁ। অনলাইনে। জি। ওকে ওকে, থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ। আচ্ছা, আর কারো কিছু জানার আছে কি? আচ্ছা, আরো সার্চ করতে থাকেন, টার্গেট অডিয়েন্স, ট্রাস্ট অথরিটি, আরো আরো সার্চ করেন, তারপর সাবমিট করেন, আমি তো আছি, পরে বলবো। আচ্ছা, আর কে যেন কথা বলতে চাইলো? ইউজার সোহেল, বলেন সোহেল ভাই বলেন। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম, আমার ওই যে লিঙ্কিং আইডি ক্রিয়েট করাটা আমার একটু সমস্যা হয়েছিল। তো আপনি যদি একটু বলতেন যে আমার কোন কাজগুলো একটু শুরু থেকে দেখলে আমি ওই সমস্যাটা, আমি আপনার পোস্টে কমেন্ট করছিলাম, আপনি আচ্ছা, বলছিলেন। সমস্যাটা বলেন ভাইয়া। আমার সমস্যাটা হচ্ছে লিঙ্কিং আইডি ক্রিয়েট করতে শুধু যে এই লেখাটা আসে, এই যে ফিউচার নট অ্যাভেলেবেল, ফিচার, এইটুকু ফিচার লেখা নট আসলে বারবার অ্যাভেলেবেল। অনেকবার চেষ্টা করার পর আমি। আচ্ছা, জি। আপনি মোবাইল ইউজার? জি, মোবাইল হাতে আছে। না, আপনি মোবাইল থেকে সবসময় কাজ করেন না ল্যাপটপ পিসি আছে? ল্যাপটপ থেকে আফা কাজ করি। আচ্ছা, ল্যাপটপ থেকে কাজ করলে আপনার মাইক্রোসফট এজ ব্রাউজারটা আছে না? মাইক্রোসফট জিম ম্যাডাম নাইকা। আছে, আপনি খুঁজে দেখেন মাইক্রোসফট এজ যে ব্রাউজারটা, ব্লু কালারের যে লোগো ইয়েটা আইকনটা দেওয়া থাকে, ওই ওখানে এই যে গিয়ে লিঙ্কডইন সার্চ করেন, ওটাতে পাবেন। মাইক্রোসফট ইডিজি। হ্যাঁ, জি, আছে। এটাতে ক্লিক করে এখানে সার্চ করেন লিঙ্কডইন লিখে, বানান এ- ঠিকভাবে এ- লেখেন। এখান থেকে কাজ করলে হয়ে যাবে ম্যাডাম? হ্যাঁ, হয়ে যাওয়ার তো কথা। ইনশাল্লাহ আফা, ট্রাই করি, না হলে হ্যাঁ, কিন্তু আপনি স্পেলিং ভুল করছেন কিনা, লিঙ্কডইন বানানটা ভুল করছেন কিনা সার্চ করতে গিয়ে সেটা একটু চেক করে নেন। জি ম্যাডাম, ঠিক আছে। ইনশাল্লাহ ট্রাই করি। ঠিক আছে। নিপা সাহা। জি, আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম।
ম্যাম আমি অ্যাকচুয়ালি লিঙ্কডিন আইডিটা তো এর আগে একদিন আপনাকে প্রশ্ন করেছিলাম, তো ওটা আমার হয়ে গেছে। কিন্তু পোস্টের একটা ব্যাপার ছিল এখানে, যে পোস্ট করতে হবে। আহ, মানে আমরা কি পোস্ট করব? আপনি একটা বায়ো লিখতে বলছিলেন, সেটা অবশ্যই লিখেছিলাম। বাট পোস্ট আসলে আমরা তো কি পোস্ট করতে হয়, প্রফেশনাল পোস্ট সাধারণত এটাতে। পোস্ট তো আসলে ভালো করে আমি জানি না, মানে কি আচ্ছা, কি পোস্ট করতে আহ, হবে। আমি সেটা বলেছিলাম সম্ভবত ক্লাসে, তারপরেও বলছি। আপনি আপনি আমরা যে সার্ভিসগুলো মানে সেল করে থাকি এগুলো নিয়ে লেখেন, যে ফেসবুক একটা টপিক ধরেন, যে ফেসবুক মার্কেটিং। ফেসবুক মার্কেটিং এর বিভিন্ন বিষয় থাকে, তো এগুলো নিয়ে জি। নিয়মিত পোস্ট করেন। বা পিন্টারেস্ট নিয়ে লেখেন, পিন্টারেস্টে হচ্ছে কিভাবে অর্গানিক ভাবে গ্রোথ করা যায়, তারপর পিন্টারেস্টটা কেন দরকার, কি কাজে লাগে, এরকম বিভিন্ন টাইপের হচ্ছে পোস্ট করেন নিয়মিত। ঠিক আছে, মানে আচ্ছা। যে যে এ- কোনো বিষয় এই নিয়ে। পোস্ট হুম, মানে প্রফেশনাল যে কোনো বিষয় নিয়ে আমি পোস্ট করতে পারবো। এক্স্যাক্টলি। কিন্তু ম্যাম সেই ক্ষেত্রে মানে এখান থেকে আমি রেজাল্টটা কি পাবো? মানে আমার জাস্ট শেয়ার, মানে লাইক আপনার কমেন্ট শেয়ার প্রোফাইলটা এগুলো পারবে? আপনার প্রোফাইলটা ভ্যালিড প্রোফাইল হবে। ঠিক আছে, একটা আচ্ছা আচ্ছা। প্রোফাইল সোশ্যাল মিডিয়া সাইটে, যে কোনো সাইটই হোক, ফেসবুক হোক, ইনস্টাগ্রাম হোক, লিঙ্কডইন, পিন্টারেস্ট, যেটাই বলেন, সোশ্যাল মিডিয়া আচ্ছা। সাইটের মূল আহ, মানে প্ল্যাটফর্মের মূল ইয়েই কি জানেন? নিয়মিত পোস্ট করতে হবে। এখানে নিয়মিত পোস্ট না করলে আপনার অ্যাকাউন্টটা ইনভ্যালিড হয়ে যায়, বা এটা হচ্ছে লোকের কাছে পৌঁছায় না। তো এখানে নিয়মিত পোস্ট করতে হবে। আর এটা যেহেতু আমাদের হচ্ছে প্রফেশনাল প্ল্যাটফর্ম, এখানে নিয়মিত পোস্ট করলে আপনি যে এই কাজটাতে দক্ষ, এটা হচ্ছে লোকের কাছে ক্লিয়ার হয়ে যাবে। একটা বিষয় নিয়ে আপনি রিসার্চ করছেন, সেটা নিয়ে লিখছেন, তার মানে কি এটাতে আপনার দক্ষতা আছে বলেই তো আপনি লিখছেন, তাই না? জি এক- ম্যাম। জি। মানে তো সেটা লোকেরা বুঝতে পারবে। আর লিঙ্কডইনে তো সবাই হচ্ছে প্রফেশনাল লোকজন আছে, এখানে অনেক বায়ারও আছে। সে দেখছে যে নিয়মিত, হ্যাঁ, আপনি এই বিষয়গুলো নিয়ে লিখছেন, তো আপনি হয়তোবা এই বিষয়টাতে দক্ষ। তো এইভাবে আস্তে আস্তে আপনার প্রোফাইলটাও গ্রো হচ্ছে। আর যখন জি আপনি ম্যাম। কাউকে কানেকশন রিকোয়েস্ট পাঠাচ্ছেন, সে কেন আপনাকে অ্যাকসেপ্ট করবে? একটা কারণ তো থাকতে হবে। ব্যবসায়িক উদ্দেশ্য না থাকলে তো কেউ আপনাকে তার নেটওয়ার্কে অযথা তো নিয়ে লাভ নাই, তাই না? তো যখন আপনি জি। রিকোয়েস্ট পাঠাবেন, সে যখন আপনার প্রোফাইল ভিজিট করবে, দেখবে যে এখানে আপনি অনেক বিষয় নিয়ে হচ্ছে পোস্ট পাবলিশ করে রেখেছেন, তখন হচ্ছে সে আপনার সাথে কানেক্টেড হতে আগ্রহী হবে। এটা আরেকটা জি উদ্দেশ্য। ম্যাম। এরপর যখন প্রতিনিয়ত আপনি এই পোস্টগুলো করছেন, এরপর একটা সময় গিয়ে যখন আমরা মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করব, ফাইবার গিগের মার্কেটিং করার জন্য বা আপওয়ার্কের গিগের মার্কেটিং করার জন্য লিঙ্কডইন হচ্ছে খুব ভালো একটা প্ল্যাটফর্ম। ঠিক আছে, তো বুঝতে পেরেছি। ওই জি ম্যাম। সময় ওইটাকে কাজে লাগানোর জন্য এখন থেকেই হচ্ছে লিঙ্কডইনটাকে আমাদেরকে ইউটিলাইজ করতে হবে। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি ম্যাম এখন। মানে আমি এখন এটা থেকে মানে গ্রাউন্ডটা বুঝতে আপনাকে পেরেছি। তৈরি করে নিতে হবে। হুট করে তো জি, আর বুঝতে। মানে মানে কাজে সে, কোথাও তো ঢুকতে হ্যাঁ, গেলে তার পরিবেশটা তৈরি করতে হয় আর কি, এরকম হ্যাঁ, কিছু। সেটাই তো। আরেকটা ব্যাপার ছিল ম্যাম, সেটা হচ্ছে পেজ ক্রিয়েশনে একটা জিনিস দেখেছিলাম, যে আমার একটা ব্যাপার ছিল যে পেজ একবার কোনো নামে, হয়তো আমার নামে একবার করা হয়েছে, কিন্তু ওই পেজটা আমার নাই, বা শেষ, হয়তো বা আমি খুঁজে পাচ্ছি না, এরকম কিছু। সেই ক্ষেত্রে কি সেম নামে আমি আবার পেজ ক্রিয়েট করতে পারবো কিনা? সেম নামে, হ্যাঁ, সেম নামে পারবেন। ইউজার নেমটা সম্ভবত চেঞ্জ হয়ে যাবে। জি। জি, থ্যাংক ইউ ম্যাম। ঠিক আছে। আলাউদ্দিন। জি, সালাম আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। আমি মূলত কাজ করি হলো বিল্ডিং ডিজাইন এবং ইন্টেরিয়র ডিজাইন নিয়ে। এখন আমার যেটা জানার ইচ্ছা সেটা হলো আমি যে আহ, কোর্স গুলো শিখতেছি, হ্যাঁ। তো এখান থেকে কি আমি ধরেন ওই ধরনের কোনো কাজের ক্ষেত্রে করতে পারবো কিনা, ব্রাউজ করতে পারবো কিনা বা শিখতে পারবো কিনা? আচ্ছা, তো এটার জন্য আপনি আপনার যে সোশ্যাল মিডিয়া সাইট গুলো আছে, যেমন ফেসবুক পেজটাকে কাজে লাগাতে পারেন। আপনি যে হচ্ছে একজন ইন্টেরিয়র ডিজাইনার, সেভাবে আপনি একটা পেজ ডেভেলপ করেন। এখানে আপনার যে প্রজেক্ট গুলোতে আপনি কাজ করেন সেগুলো নিয়ে পোস্ট করেন, বা যেই প্রজেক্ট গুলো আপনি সাকসেসফুলি হচ্ছে হ্যান্ড ওভার করেছেন, বা আপনার ক্লায়েন্টের যদি কোনো রিভিউ থাকে, সেগুলো আপনি হচ্ছে এখানে শো করেন। তো এটা এটা ভালো। এই প্ল্যাটফর্মটাকে আপনি কাজে লাগাতে পারেন, ফেসবুক পেজটাকে।
লিঙ্কডইনটাকেও কাজে লাগাতে পারেন। লিঙ্কডইনটাকে আপনি মানে একজন আর্কিটেক্ট হিসেবে বা হচ্ছে কি বলে ইন্টেরিয়র ডিজাইনার হিসেবে আপনার প্রোফাইলটা সেট আপ করেন, এখানেও আপনার প্রজেক্ট গুলো শো করেন। তো এখান থেকেও কিছু ক্লায়েন্ট পেতে পারেন আপনি। আচ্ছা আচ্ছা। আর ওই যে ফাইবারের যে বিষয়টা ওইখানে, আচ্ছা, ওইখানের এটা বিষয়টা আমার জানা নাই ফাইবার এক্স্যাক্টলি এটা আছে কিনা। আচ্ছা, আমরা একটু সার্চ করি, আমি একটু স্ক্রিনটা শেয়ার করি। আছে, ফাইবারে ফাইবারে আছে, আমি দেখেছি, কিন্তু কিভাবে যে ওখান থেকে কাজ বিট করে নিয়ে আসতে হয় ওই সিস্টেমটা আমার জানা নেই। আচ্ছা, ওইটা তো আমি শিখিয়ে দিব। কিভাবে রিসার্চ করবেন, কিভাবে হচ্ছে গিগ পাবলিশ করবেন, সেটা তো আমি শেখাবো। জি। বলেন আপনার সার্ভিসের নাম কি? এটা তো আর্কিটেকচার সার্ভিস দিলেই হয়ে যায়, আর্কিটেকচার 3D ডিজাইন অথবা আর্কিটেকচারাল ডিজাইন। আর্কিটেকচারাল ডিজাইন। ওই যে আর্কিটেকচারাল অ্যান্ড কনস্ট্রাকশন ড্রয়িংস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি জি জি। আছে তো, অনেক সার্ভিসে তো হ্যাঁ আছে, প্রচুর। 4600 বেশি আছে সার্ভিস। এই কাজগুলোই আপনি করেন? জি, এগুলোই আমি। আপনাকে তো আমার দরকার, আমার ফ্ল্যাটের ইন্টেরিয়র করাবো। আচ্ছা আচ্ছা, ইনশাল্লাহ করে দিব। ফ্রিতে করাবো, কাউকে অসুবিধা নাই, খুঁজে। অসুবিধা নাই। অসুবিধা নেই। কোথায় আপনার ফ্ল্যাট, কোথায়? আমার টঙ্গীতে। টঙ্গীতে? টঙ্গীতে আমার একটা কাজ চলতেছে অলরেডি। আচ্ছা, আমার একটা বন্ধু আছে, ও মিরপুরে থাকে। ওকে বলছি যে ফ্রিতে করে দাও। পরে ও আমাকে আচ্ছা বললো যে তোমার ইয়েটা পাঠাও আমাকে, পিডিএফটা। আচ্ছা আচ্ছা। এমনিতেই মজা করছিলাম। না, অসুবিধা নাই। যদি এই ব্যাপারে কোনো হেল্পের দরকার হয় অবশ্যই জানাবেন, আচ্ছা, আমরা ঠিক আছি। আছে, ঠিক আছে। আমার আমার হচ্ছে মানে আচ্ছা, এটা ক্লাস তো আমার রেকর্ড হচ্ছে, থাক, পরে বলি। ওকে। আচ্ছা, ঠিক আছে আলাদিন ভাই। জি, থ্যাংক ইউ। আর কারো কিছু জানার আছে কি? আফরিন, আফরিন বলেন। না, আরফিন, সরি, বলেন। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। ম্যাম আমার লিঙ্কডইন আইডিটা হচ্ছে মানে ঢুকতে পারতেছিলাম না প্রথমে, পরে ফরগেট পাসওয়ার্ড দিলাম, কিন্তু আইডিটা তো শো করা হয়েছে কিন্তু ঠিক হচ্ছে না। আপনার অ্যাকাউন্টটা কি আপনি সেট আপ করেছিলেন, এরপর লগ ইন করতে প্রবলেম হচ্ছে, নাকি একদম শুরু থেকেই প্রবলেম হচ্ছে? না না, অনেকদিন মানে যেদিন বলছিলেন ওই দিনই আমি প্রোফাইল সেট আপ করেছি অনেকদিন, ওখানে পোস্টও করেছি দুই একটা, আর হচ্ছে এই 2 দিন হলো আর কি ঢুকতে পারতেছি না। আচ্ছা, তাহলে আপনি আপনার মেইলটা একটু চেক করেন, যে মেইল অ্যাড্রেস দিয়ে হচ্ছে আপনি লিঙ্কডইনটা তৈরি করেছিলেন, সেই মেইলে গিয়ে দেখেন আপনার অ্যাকাউন্টটা রেস্ট্রিক্টেড কিনা। যদি পার্মানেন্ট হ্যাঁ না, রেস্ট্রিক্টেড হয়েছে, তো পার্মানেন্টলি সেটা না। বলেন না কেন? মানে টেম্পোরারিলি টেম্পোরারি। রেস্ট্রিক্টেড হয়েছে। টেম্পোরারিলি রেস্ট্রিক্টেড হ্যাঁ হলে হ্যাঁ আপনাকে হচ্ছে ওখানে আপনার স্মার্ট কার্ড সাবমিট করতে হবে। হ্যাঁ করেছি কিন্তু তাও ঠিক হচ্ছে না। আচ্ছা, স্মার্ট কার্ড সাবমিট হয়েছে, সাকসেসফুলি সাবমিটেড হয়েছে? না সাকসেসফুল হয় না। কি ওখানে আমি বলে, প্রবলেমটা হচ্ছে ইয়াতে পরিষ্কার ভাবে দিছিলাম। বলেন না কেন? আমি একটা মানে আপনার কমেন্ট সেকশনে আমি ফটো সহ দিয়ে দিছিলাম ওখানে। ওখানে মানে কি সমস্যা হয়েছিল, আচ্ছা আপু, আপনার মানে ইয়ে, পুরোপুরি সাকসেসফুল হয় না। আপনার স্মার্ট কার্ডের কপি যে ছবিটা দিয়েছেন ওটা নিচ্ছে না? না নিচ্ছে, মানে নিচ্ছে না, একবার হয় তারপর আবার লোডিং নিয়ে আবার মানে দিতে বলে, 2-3 বার এরকম দিছি তাও হচ্ছে না। আচ্ছা, এটা কিন্তু একবার সাবমিট করলেই হয়ে যায়। আর সাবমিট যদি হয়ে যায় তাহলে হচ্ছে আপনাকে 3 সপ্তাহের মতো ওয়েট করতে হবে, এটা রিভিউ হয়ে তারপর আপনাকে একটা রেজাল্ট ওরা জানাবে। আচ্ছা ম্যাম। আপনি একবার দেখেন, ট্রাই করে, আরেকবার একটু ট্রাই করে দেখেন। যে সাবমিট যদি হয়ে যায় তাহলে ওয়েট করা ছাড়া আর কোনো ওয়ে নাই। জি ম্যাম। ঠিক আছে? জি ম্যাম। আচ্ছা,
ওকে, ঠিক আছে। তো যাদের কোয়েশ্চেন ছিল সবার কোয়েশ্চেন তো নিলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ ক্লাসে জয়েন হওয়ার জন্য। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।